সিসি দিতে চাইছিল। তো পেন্টিয়াম মডেলগুলো অনেক আগের, ওগুলো কোনো আপডেট বা কোনো কিছু এখন পাওয়া যায় না। সেই ক্ষেত্রে কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী বিভিন্ন ভার্সন আছে ইলাস্ট্রেটরে, সেগুলো ডাউনলোড করে নিতে হয়। আমার কম্পিউটার আপগ্রেড করা, সেক্ষেত্রে আমি ইউজ করি ইলাস্ট্রেটর সিসি 2020 বা 2020। আর সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে মানে লো কনফিগারেশন কম্পিউটারের ক্ষেত্রে CS6। তো আমি যে লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে, গুগল গেট ইনটু পিসি, ওটার মধ্যে CS6 সব কোন ধরনের আপনারা পাবেন। তো জি ইলাস্ট্রেটর ভাই। যখন ওপেন করতেছি, আমরা সবাই জানি যে এই জিনিসটা কি। এটা হচ্ছে আমার ওপেন ইনবক্স। ভাই দেখি না। একজনকে দায়িত্ব দিব আমি আজকে থেকে, যে আমার স্ক্রিন শেয়ার করার ব্যাপার যাতে মনে করে দেওয়া হয়। কে দায়িত্ব নেবেন বলেন? ভাই আমি। আপনি যে পরিমাণ কোশ্চেন করেন, আপনার কোশ্চেন থাকলে আপনি এটা মনে থাকবে তো? কি ভাই থাকবে? মাইন্ড করলেন নাকি আবার? না ভাই, মাইন্ড করবো কেন? ওকে। তো এই জিনিসটাকে আমরা বলি যে ইলাস্ট্রেটরের ওপেনিং ফেস। এখান থেকে ফাইল বা এডিট বা অবজেক্ট এগুলো কোনো কিছুই কাজ করে না খুব একটা। যখন আপনারা আপনাদের ইয়েতে যাবেন, যখন ক্রিয়েট নিউ করবেন, তখন অ্যাজ ইউজুয়াল আপনারা দেখবেন যে মোবাইলের জন্য অনেক ট্যাব দেওয়া আছে। ওয়েবসাইট, প্রিন্ট, ফিল্ম, ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন সব কিছুর জন্য একটা প্রিসেট দেওয়া থাকে এখানে। CS6 হয়তো থাকে না। তো যেসব জায়গায় থাকে না, সেসব জায়গায় আমরা কী করি, সেসব জায়গায় আমরা নর্মালি যেসব সেট আপ থাকে সেগুলো নিজেরাই চেঞ্জ করি। যেমন প্রিসেট ডিটেলস, আনটাইটেলড ওয়ান হচ্ছে ডিফল্ট নাম। তো আমি এখানে দেখতেছি যে আমার এটা নাম দিব। তো আমি নাম দিলাম মার্কো, গেল। তারপর হোয়াইট হাইট, আপনারা মনে রাখবেন আমরা উচ্চারণ করার সময় বা নর্মাল বলার সময় কিন্তু হাইট অ্যান্ড ওয়াইড বলি। সেক্ষেত্রে অনেক কনফিউশন আমাদের ক্রিয়েট হয়, কজ ইলাস্ট্রেটরকে আগে আমাদেরকে ওয়াইড বা প্রস্থ দিতে হবে, তারপর তার হাইট বা দৈর্ঘ্য দিতে হবে। তো এখানে আমি ডিফল্ট, যেহেতু যখনই কোনো কাজ করি যে কোনো জায়গাতে আমি 1000 বাই 1000 পিক্সেল রাখি। পিক্সেলটা রাখি আমি আমার সুবিধার কারণে, কারণ পিক্সেলে আমি ওয়েবে আউটপুট দিতে পারবো, আবার সেম টু সেম আমি প্রিন্ট করার জন্য ইউজ করতে পারবো, কোনো সমস্যা হয় না। আর এখানে যে পিক্সেল লেখা আছে, এখানে হচ্ছে আপনাদের ইউনিট নেম, এগুলো কিন্তু সবাই আমরা চিনি আর একটু ভালো মতো চিনতেছি। তো বিভিন্ন ধরনের ইউনিট আছে, যখন যেরকম করে কাজের দরকার পড়ে তখন আমরা সেরকম করে কাজ করবো। ইন জেনারেল পিক্সেল রাখাটা স্বাস্থ্যসম্মত। তো এখানে ওরিয়েন্টেশন, পোর্ট্রেটের যেটা সিলেক্ট করা থাকবে সেটা দেখবেন নীল কালার হয়ে যায়। আর 1000 বাই 1000 এটা হচ্ছে আমার স্কোয়ার। আমি যদি 100 দিই, তখন আমার যে ওরিয়েন্টেশন ক্লিক করে দেখেন ওরিয়েন্টেশন নীল হয়ে গেছে এবং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমার নর্মালটাই রাখবো। তো এটা ওরিয়েন্টেশন যেটা আপনি সেটা দিয়ে দেবেন, কোনো সমস্যা না। আর্টবোর্ড, আপনি চাইলে শুরুতে আর্টবোর্ড 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সহ আর্টবোর্ড দিতে পারেন। অ্যান্ড ডিপেন্ড করছে আপনি কতগুলো ইউজ করছেন তার উপরে। তো 1 থাকলো। তারপর ব্লিড। ব্লিড মানে হচ্ছে যে আপনি যে কাজটা করতেছেন সেটা যদি প্রিন্টের জন্য হয়, তাহলে উপর থেকে একটা ছোট মার্জিন আমরা সরাই ফেলবো। ছোট্ট একটা 1 পিক্সেল বা 2 পিক্সেলের মতো এরিয়া আমরা কেটে ফেলি। এটা কাটিং মার্কও বলা হয়। তো ব্লিড মানে হচ্ছে আপনার ডিজাইনটা ওইটার ভিতরে থাকবে, বাইরে যাবে না। তো আমি বটম সব কিছু যেহেতু লিঙ্ক করা থাকে, আমরা স্কোয়ারের মধ্যে কাজ করি, তাহলে আপনারা ম্যানুয়ালি সেটাকে চেঞ্জ করতে পারেন এই চেইন লিঙ্কে ক্লিক করে। তো আমি এটা অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই রাখবো। লেটস আমি 4 পিক্সেল দিলাম। তাহলে 1000-এর মধ্যে আমার 4 পিক্সেল করে যদি সব জায়গা থেকে চলে যায়, তাহলে আমার স্কোয়ারের কাজ হবে, মানে আমার কাজ হবে 996 পিক্সেলের ভিতরে। ঠিক আছে। জি অ্যাডভান্সড ভাইয়া। অপশনের মধ্যে কি আছে, কালার মোড, RGB, এটা আপনি CMYK করতে পারেন। এটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আমি যদি প্রিন্টের জন্য কাজ করি তাহলে আমি কোনটা নিব, এমওয়াইকে। CMYK। আর যদি আমি ওয়েব আউটপুটের জন্য কাজ করি তাহলে আমি কোনটা নিব, 8 জিবি। 8 GB। তো আমার 8 GB সিলেক্ট করা আছে। এই জিনিসগুলো যাদের কাছে নতুন তারা মনে রাখবেন বা নোট করে রাখবেন, বা যেভাবে হোক এটা মনে রাখার ব্যবস্থা করবেন। 8 GB জি ভাইয়া। এবং CMYK যখন আমরা আউটপুটে আসি, কালার চেঞ্জ হয়ে যেতে পারে। তখন আপনার কালার ম্যাচ করতে অনেক অনেক ঝামেলা ফেস করতে হবে। হয়তো আপনি স্ক্রিনে দেখবেন একটা, আপনার আউটপুট আসবে অন্যরকম। ঠিক আছে। জি তার ভাইয়া। উৎকৃষ্ট উদাহরণ আমি দিতে পারি আপনাদেরকে আমার কয়েকটা ছোট কাজের মাধ্যমেই। যদি আমি সেটা খুঁজে পাই, তো আমি একটু ট্রাই করি, বা জিনিসটা বুঝতে হবে অবশ্যই।
RGB এবং CMYK খুব ঝামেলার কাজ। তো ডিএনএ নাই মানে ক্যালেন্ডার বানিয়েছিলাম তো সিপিআইসিতে যখন ফার্স্ট আউটপুট। তো দেখেন এখানে আমি একটা কাজ করছিলাম, এই কাজটার মজা দেখতে থাকেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার রেফারেন্স যা যা ডাউনলোড করা লাগছে। তো ফাইনালের মধ্যে দেখেন আমি একটা আউটপুট দিছি এরকম, কালারটা দেখছেন? ও ভাইয়া আসে নাই তো নেটওয়ার্ক হয়তো প্রবলেম করতেছে। আসছে তো এটার কালার দেখেন আর সেই সাথে এটার কালার দেখেন। দেখছেন দুইটা যে দুই রকম কালার আসছে? এতটা ডিফারেন্স হয়তো আপনাদের আসবে না, আরো কম আসবে, বাট এরকমই অনেক সময় আসে। ভাই দুটোটা কি একই কালার? অলমোস্ট কাছাকাছি, বাট এর কালার ম্যানিপুলেট করা। তারপর মেবির মধ্যে দেখতেছেন যে আমি কালার চেঞ্জ করছি, এখানে নাই। দেখেন একটা ক্লায়েন্ট কত ধরনের ফাইনাল চাইতে পারে। প্রথমে ফাইনাল, তারপর ফাইনাল ড্রাফট, তারপর আপডেটেড ফাইনাল, তারপর আরেকটা ফাইনাল, মেবি লাস্ট। ঠিক আছে? তো অনেক বেশি ভাই ভাই। ধৈর্য ধরতে হবে। এই 4টা পেজের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল, পেমেন্টও ভালো ছিল এগুলোর। তো এভাবে অনেকগুলো পেজ আপনারা করবেন। তারপর আরেকটা যেটা আমি অরিজিনাল দেখাতে চাই সেটা হচ্ছে ডিএনএ সলিউশন, বাবারে এতগুলো কপি করছি। ক্যালেন্ডারের মধ্যে আমি যখন এখানে কাজ করছি, আমার আউটপুট কই গেল? ক্যালেন্ডার ফাইনাল ব্যাক, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তার আগে আমি আরেকটা আউটপুট নিছিলাম, ওটা যে কই গেল? এই যে শুধু শুধু বানাইতে দিছিল, বুঝছেন? আপনার যেরকম রিনেম করতে মনে থাকবে আপনি সেভাবে রিনেম করে কাজ করবেন। ভাই আপনার একটা মানে আপনার যে ডান পাশে প্রিভিউ দেখায় না, হ্যাঁ, তো এটা আনে কিভাবে? রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর ভিউতে যায় লার্জ আইকন তো আছে, এটার সাথে সাধারণত ইয়ে দেওয়া লাগে। আরে বাবা ভুলে গেছি। এইগুলো গুতাগুতি করে দেখবেন। যাই হোক, আমি যেটা আমার তো দেখাতে চাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমি সেটা কখনোই খুঁজে পাবো না। ব্লু ফন্ট, এক্সট্রা ফন্ট, ডেটা হোয়াইট, আপডেটেড, উল্টা পাল্টার মধ্যে 2 না, ক্যালেন্ডার। কত কাজ করছি আমি আমার জীবনে এক ক্যালেন্ডারের পিছে। ডিএফ লুইস, না না এটাও না। আও, হ্যাং করলো কেন? করা নেই, মানে কাজ গুছায় না রাখলে কি হয় দেখছেন? চাইতেছি কি বের করতে, আসতেছে না, জীবনও আর খুঁজে পাওয়া যাবে না শিওর। কিন্তু আমি গতকালকে যখন এগুলো রিভিশন দিচ্ছিলাম আমি সবগুলো খুঁজে পেয়েছিলাম, যার জন্য দেখানোর সাহস করছি। যাই হোক, কালার উল্টাপাল্টা হয় 8GB এবং CMYK তে, এটা অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে? তখন আপনার আউটপুট নিয়ে দেখতে পারেন কোনো ডিপ টোন কালার ইউজ করে। তো কালার মোড সম্পর্কে আমরা বুঝলাম। তো আমরা যেহেতু ওয়েবে আউটপুট দিব এগুলা, তো আমরা 8GB রাখলাম। 8GB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর CMYK মানে কি? সায়ানাট ম্যাজেন্ডা সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর কে দিয়ে ব্ল্যাক। কি কালার? এই 4টা কালার দিয়ে বেস করে প্রিন্ট আউটপুট দেওয়া হয়। তারপর রাস্টার ইফেক্টস বা স্ক্রিন, এগুলো আমরা কত সাইজে বা কী রাখতেছি, হাই, মিডিয়াম, স্ক্রিন। তো আমি আপাতত স্ক্রিনটা 72p রাখতেছি, এগুলো পরে চেঞ্জ করা যায়। প্রিভিউ মোড, পিক্সেল, ওভার প্রিন্ট, ডিফল্ট রাখলাম। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। মোড সেটিংস এগুলো আপনারা আরও দেখবেন কত কাহিনী করা লাগে। বেসিক্যালি এই সেটিংসটা সবার শুরুতে দিত যখন আমার পেজ বানাতাম, তখন আমার ক্রিয়েট ডকুমেন্ট করলে ক্রিয়েট হতো। তো এখন এরকম কোনো সমস্যা নেই, কারণ এগুলো অনেক সিম্পল করা হয়েছে, যে আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু নেন, পরে সবগুলো চেঞ্জ করা যাবে। তো আমি 1000 বাই 1000 একটা পিক্সেলের আউটপুট রেডি করলাম। খেয়াল করেন
এখানে কোনায় একটা লাল স্কোয়ার দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এটাকেই বলা হচ্ছে ব্লিডিং মার্ক। আমি যখন আমার আর্টবোর্ড সিলেক্ট করতেছি, আমার আর্টবোর্ড কিন্তু সে 1000 বাই 1000 রাখছে, আর ব্লিডিং মার্কটার জন্য আমার ওই এখন যতটুকু ডিজাইন ততটুকু করতে পারবো। ক্লিয়ার? আমি ইন জেনারেল ব্লিডিং মার্ক নিয়ে কাজ করি না, কারণ আমার চোখে বা আমার ধারণায় চলে আসছে যে ব্লিডিং মার্কটা কতদূর আমি রাখবো, কতদূর কী হবে। অনেক সময় দেখা যায় যে আমি ডিজাইনটা এক্সটেন্ড করি ইচ্ছা করে, যাতে কোনো প্রকার সিঙ্গেল রিস্ক না থাকে। এখন মনে করেন আপনি একটা জিনিস আউটপুট দিলেন, আপনার উপরে হচ্ছে নীল কালার, তো আপনি ব্লিডিং মার্কে একটু এদিক সেদিক হওয়ার কারণে সেটা নীলের উপর সাদাটা রয়ে গেল, তখন কিন্তু সমস্যা। এই জন্য অনেক কেয়ারফুল থাকা লাগে এসব ব্যাপারে। তো এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরের ইন্টারফেস, বা আমি ওপেন করলে এই জিনিসটা দেখতে পারবো। তো এখানে আমি শুরু থেকে আসি, আমার হোম বাটন দিলে কী হবে, আমার হোমে আবার যাব, আর এখানে ব্যাক বাটনে ক্লিক করলে আমি আমার ইলাস্ট্রেটরে ফেরত আসবো। তারপর ফাইল, আমরা নিউ কোনো ডকুমেন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করব, তারপর ক্রিয়েট করব। তারপর ওপেন করতে চাইলে আমরা সেম টু সেম নিউয়ের মতোই এটা কোনো ফাইল যদি থাকে এখানে নিয়ে আসার জন্য নিয়ে আসবো, ইলাস্ট্রেটর ফাইল, পিএসডি ফাইল সবই নিয়ে আসা যাবে। ঠিক আছে? তারপর রিসেন্ট ফাইল বলতে আপনি লাস্ট কাজগুলা, ক্লোজ মানে বন্ধ, সেভ করা, এগুলো আমরা সবাই বুঝতেছি। প্লেসও অনেক সময় ইম্পর্টেন্ট লাগে, আবার অনেক সময় আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে প্লেস করি। প্লেস হচ্ছে যে আমি সিলেক্ট করলাম, তখন আমি দেখছি এখানে কী ইম্পোর্ট করব, আমি সিলেক্ট করে এটাকে প্লেস করলে সেখানে আমাকে জায়গায় যে কোন জায়গায় তুমি প্লেস করতে চাও, তখন আমি যদি কোনায় প্লেস করতে চাই কোনায় ছেড়ে দিলাম। আপনাদের মনে আছে যে এই সেম জিনিসটা কিন্তু আমি 1000 বাই 1000 কাজ করছি, তাই না? তো এটা গেল। জি ভাইয়া। তারপর প্লেস গেল, এক্সপোর্ট মানে হচ্ছে আউটপুট নেওয়া। তো এক্সপোর্ট ফর স্ক্রিনস, এটা যখন দিব তখন আর্টবোর্ড আমি আলাদা আলাদা যদি আমার ম্যাক্সিমাম বা ম্যানিপুলেটেড আউটপুট থাকে সেগুলো আমি এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট আর্টবোর্ড হবে তখন সেটা। ঠিক আছে? রেঞ্জ সব কিছু দেওয়া যাবে। তারপর আপনি এখান থেকে ডিফল্ট লোকেশন সিলেক্ট করতে পারবেন। তারপর ফাইলে যেয়ে যখন আবার এক্সপোর্টে নিয়ে এক্সপোর্ট অ্যাজ, তখন কিন্তু আমাকে একটা জেনারিক ওয়েবসাইট দিল, যে জেনারিক একটা ডাইনামিক বক্স আসলো, সেখানে বিভিন্ন স্টাইলে সেভ করা যেতে পারে সেটা। যেমন আমার অটোক্যাড ড্রয়িংয়ের জন্য যদি আমি কোনো প্ল্যান লেআউট ডিজাইন করি, সে ডিডাব্লিউজি ফাইল হিসেবে সেভ হবে। তারপর আমি যদি কোনো ওয়েব ফাইলের জন্য টেমপ্লেট করতে তাহলে সিএসএস, তারপর পিএনজি, ফটোশপ চাইলে পিএসডি, এভাবে করে ইন্টারনেটের জন্য এসভিজি, এইভাবে করে আমরা ফাইলগুলো সেভ করব। ইন জেনারেল জেপিজি আর পিএনজি আউটপুট নেওয়া হয়। ঠিক আছে? জি তো ভাইয়া। এটা হচ্ছে এক্সপোর্ট লেখা দেখলেই বুঝবেন যে আউটপুটের জন্য। আর আরেকটা যেটা আছে সেভ ফর ওয়েব লিগেসি, কারণ হচ্ছে আমরা শর্ট টাইমে ইন্টারনেটের জন্য একটা আপলোড দিতে পারি। এখানে বিভিন্ন সেট আপ থাকে, যে জেপিজি হাই, মিডিয়াম, লো। খেয়াল করবেন যখন আমি হাইতে দিচ্ছি তারপর কিন্তু সে 60% ধরছে, আমি এটাকে ম্যাক্সিমাম করলে 100% সে যাবে। তো এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তারপর হোয়াট ইজ প্যাকেজ, প্যাকেজ আমি কী দিচ্ছি, ডকুমেন্ট মাস্ট বি সেট বিফোর কন্টেনিং, আমি এটা সেভ করলাম কন্ট্রোল-S দিয়ে। ক্লাস আজকে আমাদের 18, তো সেভ করার সময় N1 দিলাম, সেভ সেভ করবো। তারপর এখানে আমি ওকে করে দিব। ভার্সন কোনটা ভার্সন দিব সেটা ডিপেন্ড করতেছে। আমি মনে করেন আপনি আমাকে কাজটা শেয়ার করবেন, আমার সিসি নাই, আমার CS6 আছে, তখন আমি CS6-এ ক্লিক করে এটা দিয়ে দিব। বাট এই কাজটা আমরা করি না, আমরা আরও অন্যভাবে সেভ করি। মনে করেন আমি ইলাস্ট্রেটর সিসিটা করলাম, তারপর আমি কোন সেভটা করি, তারপর আমি সেভে কপিতে যাই, কপিতে যাওয়ার পর অ্যাডোব ইলাস্ট্রেটর এআই থাকে, পিডিএফ, ইপিএস, এআইটি সব কিছুই থাকে। তো আমি এখান থেকে ইপিএস দিব। মাথায় রাখবেন ইপিএস দিলে আপনি যে কোনো ইলাস্ট্রেটর এই ফাইলটা ওপেন করতে পারবেন। ক্ষেত্র বিশেষে হয়তো আপনার গ্রিড বা রুলার বা কালার একটু তারতম্য আসতে পারে, বাট ওপেন হবে। তো আমি এটাকে সেভ করলাম না, কত আমার সেভ হয়েছে। তো আমি দেখতেছি যে প্যাকেজ জিনিসটা হচ্ছে যে আমার প্যাকেজ আকারে সেভ করে রাখার জন্য, যাতে আমি পরে টান দিয়ে ইজিলি কাজ করতে পারি, বা আদার্স অনেক সিস্টেম থাকে এই জিনিসগুলোর। ঠিক আছে? এসে মিউজিকে গেলাম, সিলেক্ট ফোল্ডার, তো আমার এখান থেকে টানলাম, এটা অ্যাজ এ প্যাকেজ সেভ হয়ে যাবে। এটা লাগে না খুব একটা। স্ক্রিপ্টস এগুলা কোনো কাজে আসে না আমাদের, আমি আজ পর্যন্ত কখনো কোনো কাজ ইউজ করিনি। তো যদি আপনি অ্যাজ এ ফ্ল্যাশ বা ইমেজ ট্রেসিং বা আদার্স কোনো সেক্টরে সেভ করতে চান তখন আপনি এইভাবে আসবে। তারপর ডকুমেন্ট সেট আপ, এখন মনে করেন আমরা এটা আমি ওয়েবে আউটপুট নিব না, আমি এটা প্রিন্ট করব।
তখন ডকুমেন্ট সেটআপে যায়, এটাকে পিক্সেল থেকে চেঞ্জ করে আমি এগুলো চেঞ্জ করতে পারি, ব্লিডিং মার্কগুলো কমাতে পারি। খেয়াল করবেন যে এটা পরের জন্য আমি ওকে করব, তখন চেঞ্জ হয়ে যাবে। গ্রিড সাইজ, গ্রিডের বা ব্যাপার থাকে সেগুলো আমরা ঠিক করব, গ্রিড কী জিনিস সেটাও আমরা দেখব। এডিট আর্টবোর্ডে ক্লিক করার পরে সে আমাকে ম্যানুয়াল চেঞ্জ করতে দিবে, ছোট বড় করতে দিবে। দেন আমার ব্লিডিং মার্ক কিন্তু অনেক ছোট হয়ে গেছে এখন, তাই না? তো জি ভাইয়া। বেসিকলি ফাইল, তারপর প্রিন্ট, কন্ট্রোল পি, তারপর এক্সিট করার জন্য এক্সিটে ক্লিক করলেই হবে। তো গেল আমার ফাইল সিস্টেম। তারপর এডিটের মধ্যে আমরা যখন কাজ করি তখন বিভিন্ন সেটআপ আমরা পাই। সবচেয়ে বেশি লাগে যে আনডু অ্যান্ড রিডু। আনডু করার জন্য আমরা সবাই জানি যে কন্ট্রোল জেড, আর রিডু করার জন্য আমরা সবাই জানি যে কন্ট্রোল শিফট জেড। তো বারবার আপনাকে এডিটে আসে আনডু করার থেকে কন্ট্রোল জেড দেওয়া কিন্তু অনেক ইজি। তো এই ধরনের শর্টকাটগুলো আমরা মনে রাখবো। তো একইভাবে আমাদের কাট, কপি, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, এগুলা পেস্ট অন অল আর্টবোর্ডস, এগুলো করলে আমাদের কাজগুলো ইজি হয়। তো এই শর্টকাটগুলো আপনারা দেখে নেবেন, ইউজ করবেন, দেখবেন উপকার আসবে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, কোনো কিছু খুঁজে বের করে এবং সেটাকে রিপ্লেস করার জন্য। তারপর এডিট কালারে গেলে আমি কালার উইথ প্রিসেট, কালার যে সেক্টরগুলো থাকে সেগুলো করতে পারবো। এগুলো অলরেডি ম্যানুয়ালি দেওয়া থাকে, তো আমরা এগুলো মাথা ব্যথা অতটা করি না। তারপর প্রিন্ট প্রিসেট, অ্যাডোব প্রিসেট, এগুলো হচ্ছে আমার যখন আমি সেভ করতে যাব তখন আমার লাগবে। ইন জেনারেল আমার ডিফল্টে আউটপুট নেই, ঠিক আছে? তারপর কালার সেটিংসে যে নর্থ আমেরিকা জেনারেল পারপোজ, তো এখানে আমি কাস্টম কালার দিলে আমি কাস্টম কালার বা মনিটর কালার যখন দিব তখন মনিটর কালার নেবে। ইন জেনারেল আমার ম্যাক্সিমাম জায়গায় এটা ফলো করা হয়, তো আমরা এটাই ফলো করি, ঠিক আছে? আর কালারের নাম আপনারা বলেন লাল কালার, আর আমরা বলি ওই কালারটা হচ্ছে FC0000। আপনারা বলেন কালো, আমরা বলি F900000। সরি, একদম ফুল জিরো, সবগুলো জিরো। আপনারা বলবেন সাদা, আমরা বলবো এফ, অল এফ। এগুলা কেন আর এগুলা কত টাইপে আমাকে মুখস্থ করতে হবে? এগুলা মুখস্থ করার কিচ্ছু নাই। এগুলা কাজের সময় আপনি যে ক্লায়েন্ট তাকে জিজ্ঞেস করেন যে ডু ইউ হ্যাভ এনি প্রেফার্ড কালার কোড, সে যদি বলে যে হ্যাঁ, তাহলে বলবেন যে কালার কোডটা আমাকে দেন। এই কালার কোডটা হচ্ছে আপনার কালারের নাম, এবং গোটা বিশ্বে এই কালার কোডেই কালার আমরা পাস করি। কারণ আমি বললাম লাল, আপনি দিলেন এটা লাল, এখন এটাও তো লাল আবার এটাও লাল, কোনটা ইউজ করবেন আপনি, তাই না? ওকে, তো কালার প্রিসেটের মধ্যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট থাকে। তারপর অ্যাসাইন প্রোফাইল, এগুলা ভুলে যান, এগুলো কোনো দরকার না। মাই সেটিংসের মধ্যে যে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট সেটিংসে গুতগুতি করতে পারেন। প্রেফারেন্সের মধ্যে অনেক সময় আমাদের লাগে যে আমরা হাইপার টেনশন বা প্লাগ ইন অ্যান্ড যখন আমরা কোনো প্লাগ ইন ইউজ করবো তখন এই প্রেফারেন্সগুলো ওকে করে দিতে হয় বা অন করে দিতে হয়। ওকে, তারপর হচ্ছে অবজেক্ট। এই কাজটা যখন আমরা আমাদের যে ডিজাইনটা সেটা যখন সিম্পল করে ফেলতে চাই বা সিম্পলি কোনো কিছু করতে চাই তখন এখান থেকে এগুলো আসে। তা আমি আপনাদেরকে আগে বলছেন যে আমার কাজ করা বা কাজ শেখানোর মেথড হচ্ছে কাজ করতে করতে আগানো, তাহলে সেটা বোঝা যায়। কারণ অনেক সময় আমি অনেকগুলো অবজেক্টকেই এরকম ডিরেক্টলি সিলেক্ট করে স্লাইস করতে পারবো না। আর হ্যালো, তো খেয়াল করেন যে আমি প্যাটার্ন, ব্লেন্ড, এই ধরনের সব কিছু অপশন কিন্তু আমরা আস্তে আস্তে শিখে নিয়ে কাজ করব। হ্যাঁ, আর মেক পিক্সেল পারফেক্ট, এই জিনিসটা কি? মেক পিক্সেল পারফেক্ট হচ্ছে সিলেকশন কন্টেন্টস অ্যাট দ্য আনার ক্যান বি মেড পিক্সেল পারফেক্ট। তো আমার এই জিনিসটা পিক্সেল পারফেক্ট করা যাবে না। অ্যান্ড কেন যাবে না, কী জন্য যাবে না, এগুলো আমি জানি না, এগুলো নিয়ে আমার মাথা তো কোনো করেও নেই। কারণ আমি জানি যে পিক্সেল অনুযায়ী আমি আর্টবোর্ডে যখন কাজগুলো করতেছি ঠিক মতো আমার সবগুলো পিক্সেল পারফেক্ট হিসেবে দিচ্ছি। আর পিক্সেল পারফেক্ট একটা সহজ দরকারি কারণ হচ্ছে যে আমার ইমেজগুলো যাতে ব্লারি বা ফ্যাটে না যায়, বা যাতে পিক্সেল মানে হচ্ছে একটা স্কোয়ার, একটা আর্টবোর্ডের একটা স্কোয়ারকে বলা হয় একটা পিক্সেল। আমরা যখন এর আগে ফটোশপে কাজ করছি আমরা পিক্সেলটা আপনাদেরকে দেখাইছি, আমি স্টিল আবার দেখাবো। তো ফটোশপ ওপেন হোক, ততক্ষণ আমি এখানে দেখি এখানে পিক্সেল দেখা যায় নাকি। এখানে পিক্সেল দেখা যাচ্ছে, খেয়াল করেন এই যে স্কোয়ার দেখতেছেন না একটা, এই স্কোয়ারকেই বলা হচ্ছে একটা পিক্সেল। আপনারা কি আছেন না ঘুমাই গেছেন? জি ভাইয়া। রিভিশন ক্লাস বোরিং হবে, কিছু করার নাই, আপনারা ঠান্ডা মাথায় দেখেন, হয়তো নতুন কিছু আপনারা আউটপুট করতে পারেন বা আমাকেও শেখাতে পারেন, আই এম ওপেন ফর দ্যাট। তো এই যে আমরা একটা একটা স্কোয়ার দেখতেছি এগুলোকে বলা হচ্ছে পিক্সেল, আর এই পিক্সেলের সাহায্যেই আমাদের ডিজাইনগুলো রেডি হয়।
যেগুলোকে বলা হয় ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল। ছোট ছোট পিক্সেল স্কোয়ারের মতো আমাদের একটা একটা ডিজাইন রেডি করে দেয়। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। এখন ফটোশপের জুম আর ইলাস্ট্রেটরের জুমের মধ্যে কিন্তু হাজার গুণ পার্থক্য আছে। আপনারা দুটোতেই ম্যাক্সিমাইজ জুমে যেতে পারেন, সেটা হচ্ছে 6400 পর্যন্ত। আর এগুলোর মাধ্যমে আমরা আমাদের কালারগুলো বা ফন্টগুলো চেঞ্জ করে থাকি, বা সিলেকশনে অনেক উপকার আসে এগুলোতে। আচ্ছা, তারপর এই জিনিসগুলো গেল। আর্টবোর্ড অ্যান্ড গ্রাফস ফিট টু আর্টবোর্ড বাউন্ড, মানে হচ্ছে আমি যে ছবিটা বা যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা সিলেক্ট করে যদি আমি ফিট টু আর্টবোর্ড বাউন্ড দিই, সেটা আমার আর্টবোর্ডের মধ্যে অ্যাটে যাবে। আর গ্রাফ, যদি আপনি গ্রাফ করতে চান তখন আপনার গ্রাফিক্যাল অ্যালাইনমেন্ট লাগবে। এটা লাগে যখন আমরা টাইপোগ্রাফিতে কাজ করি, এখন এটা আসবে না, কোনো দরকার নেই। তো অবজেক্ট নিয়ে আলোচনা গেল, আমি একটু দ্রুতই যাচ্ছি, আশা করি কারোর প্রবলেম হচ্ছে না। তারপর টাইপোগ্রাফির জন্য একটা সম্পূর্ণ আলাদা সেক্টর করা হয় ইলাস্ট্রেটরে অথবা ফটোশপে, আপনারা দেখবেন। তো এগুলো কেন করা হয়? টাইপোগ্রাফিকে হিউজ প্রেফারেন্স দেওয়া হয় বা প্রাধান্য দেওয়া হয়। এটার মধ্যে ফন্ট, গ্লিফ, সব ধরনের জিনিসপত্র থাকে। তো আমরা যখন টাইপোগ্রাফি নিয়ে কাজ করব ইন ডিটেলস, তখন আমরা এই জিনিসগুলো সবগুলো দেখে নিব। গ্লিফস অনেক ইম্পর্ট্যান্ট আসবে যখন আপনি বাংলায় কাজ করতে যাবেন, কারণ অনেক সময় বাংলার মধ্যে এমজে ফন্ট স্টাইল অথবা ইউনিকোড অথবা অভ্রো এগুলা কাজ করে না, তখন গ্লিফে যায় তাদেরকে আমাদের নিয়ে আসতে হয়। লেটসে আমি যদি এখন এখানে ফন্ট মানে একটা টাইপোগ্রাফি নেই, টাইপ টু সিলেক্ট করলাম, এটাকে আমি বড় করি। তো আমি যখন এটাকে কোনো বাংলা ফন্টে কনভার্ট করতেছি, আমার বাংলা ফন্টগুলো কই 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 এই যে, তো খরবতস রতস এরকম আসলে অরিম ইপসাম। তো আমি এখানে সিলেক্ট করার পরে যখন গ্লিফে যাব, এই গ্লিফটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব উপকার আছে বেশ কিছু সময়, এই জন্য আমি দেখাতে যাচ্ছি। তো গ্লিফ সিলেক্ট করলাম। গ্লিফ সিলেক্ট করার পর দেখেন, আমি যদি এখন আমার কিবোর্ডে বাংলা নাও লিখতে পারি, আমি কিন্তু যা চাই সেটা লিখতে পারি। মানে কিবোর্ডের মাধ্যমে লিখতে প্রবলেম হচ্ছে, তখন এখানে ক্লিক করে 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 আমি আমার কাজগুলো করতে পারি। কারণ আমি যদি আমার নাম লিখতে চাই তাহলে আমাকে র খুঁজতে হবে, এখানে এই যে বয়বিন্দু র, তারপর একার, কিন্তু যেটা আগে সেটা অবশ্যই আগে, এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? তাহলে আমি র এর আগে দিব এটা, ডাবল ক্লিক করলে বসবে। তারপর আমার দেখতে হবে হা, কথা আমার নাম কি রেহান, তাহলে আমার হ আগে আকার পরে, তাহলে আমি হ দিলাম, তারপর আকার দিলাম, তারপর আমি দন্ত ন দিব। দন্ত ন কই, মূর্ধন্য দন্ত ন, এই যে দন্ত ন, ঠিক আছে? তো আপনার যদি অভ্র বা ইউনিকোড কাজ নাও করে, আপনার এভাবে ম্যানুয়ালি করতে পারেন, একটু সময় লাগে কিন্তু অ্যাকুরেসিতে আসে। ক্লিয়ার? এইগুলো আমার গ্লিফের কাজ। তো টাইপ টুলের মধ্যে আরও যা যা আছে, স্পেশাল ক্যারেক্টার, এই সেই হ্যান ত্যান, এগুলো আমরা ইজিলি দেখতে পারবো, আর নিজেরা গুতাগুতি করলে এটা বের হয়ে যায়, এটা টেনশনের কিছু নেই। বাট আমরা যখন নিউজ পেপার বা ইয়ের কাজ করব, কোনো আর্টিকেলের কাজ করব, তখন আমাকে বেশ কিছু জায়গায় মাথায় রাখতে হবে যে আমার যে ফন্টটা আমি করতেছি সেটা অ্যালাইন্ড হিসেবে পড়তেছে নাকি, বা আমার সেকশন হিসেবে পড়তেছে নাকি, ফর্মা কয়টা, কলাম কয়টা, এগুলো আপনাকে শুনে শুনে নিয়ে তারপর বসাইতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট, আমি যখন অল ক্লিক করতেছি আমার সব সিলেক্ট হচ্ছে, যখন আমি ডিসিলেক্ট করতেছি সবগুলো আনসিলেক্ট হয়ে যাচ্ছে। এগুলো বেসিক্যালি ইন মোস্ট জেনারেল আমরা মাউস দিয়েই করে থাকি, তো এটা নিয়ে এত ঝামেলা হয় না। তারপর ইফেক্ট, এই ইফেক্টের মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট কিছু ফিচার আছে, যেমন 3D, কনভার্ট টু শেপ, ক্রপ মার্কস, ডিস্টর্ট পাথ, এই সবগুলো কিন্তু অনেক দরকারি। আর যখন আমি আর্টিস্টিক বা ফটোশপ এফেক্টে আসবো, তখন আমার এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইফেক্টে যায়, যখন আমি 3D করতেছি বা 3D করলাম, এক্সট্রুড অ্যান্ড বেভেল ক্লিক করার পরে আমার এখানে ইন্ডিভিজুয়াল নাড়াচাড়া করতে পারি, অথবা আপনি চাইলে এখানে অ্যাঙ্গেল পুট করে করে কাজ করতে পারেন। তো আমি এরকম একটা অ্যাঙ্গেল নিলাম, বেভেলকে একটু আমি আপিস করে দিলাম, 50 পয়েন্টের জায়গায় আমি একটু কমাবো, লেটস সে 25। আর ক্যাপ মানে হচ্ছে আপনার যে তলটা সে বানাই দিবে সেটা হলো হবে নাকি ভরা হবে, মানে সেটা ভিতরে ফাঁকা থাকবে নাকি সেটা ভরা হবে। আর হাইট কত হবে, আমি হাইটটা রাখলাম আপাতত 4 পয়েন্টই থাকলো। আর এটা মানে হচ্ছে যে আমার চওড়া না চিকন, তো যা আছে তাই। তো প্লাস্টিক শেডিং,
নর্মাল শেডিং, ডিফিউজ, ওয়ার ফ্রেম, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন। আপনারা গুতায় গুতায় দেখবেন, আমি বলবো না। তো প্রিভিউ করলাম, দেখেন আমার কিন্তু পুরো ইমেজটা ধরছে। কেন ছবিটা আসে না কেউ বলতে পারবেন? এবং ছবিটাকে কিভাবে আনা যায় এটা কেউ বলতে পারবেন আমাকে? এটা এটা এমবেড কি করে নিতে শুধু হবে। ছবি নিয়ে আসছেন, এটা, ইমেজটা নিয়ে হ্যাঁ, আসছেন, এটা সেটা পুরো ইমেজ জেপিজি ধরছে? ছবি নেওয়া, এক্স্যাক্টলি। এটা জেপিজি হুম। ছবি নিয়ে কাজ করা হয়েছে দেখে এটার সাথে এই পুরাটা আসছে। বাট আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, আমি সবার আগে আমার এফেক্টসটাকে ডিলিট করব। তারপর এটাকে আমি এমবেড বা অরিজিনাল বা যা কিছু করতে মন চায়, আমি লেটস ইমেজ ট্রেস করলাম, এক্সপ্যান্ড করলাম। তখন কিন্তু আমার খালি এই পোর্শনটাই সিলেক্ট হলো। খেয়াল করেন আমার কোন কোন জায়গায় সে সিলেক্ট করছে। জেপিজি থাকার কারণে সে পুরোটা সিলেক্ট করছে। তো আমার এটা পিএনজি রেডি করা আছে, আমি পিএনজিটা নিয়ে আসবো। তো আমার পিএনজিটা কোথায়? ক্লাস 17 পিএনজি হচ্ছে এটা। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তো অ্যাজ এ ইমেজ সে এখানেও এটা চলে আসছে। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইমেজ ট্রেসে চাই হাই ফিলিটি ফটো, ওকে গেল। আমার কাজ হচ্ছে যে বাইরের যে সাদাটা আছে সেটা সরাই ফেলবো। আরও সহজভাবে করা যেত, এটা কে বলতে পারবেন? হ্যালো, 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 হ্যালো। যাক, আরও সহজভাবে করা যেত সেই সিস্টেমটা হচ্ছে যে আপনার মাস্ক করে। তো আমার এই সাদাগুলো আমি সরাই দিলাম, এগুলা থাকলো, আমি এত মাথা ঘামাচ্ছি না এখন এগুলো নিয়ে। তো আমি ভিউ এফেক্টে যাই, 3D গেলাম, এক্সট্রুড অ্যান্ড বিভেল। আমার প্রিসেটটা আবার ঠিক করে নিলাম যা যা ছিল। ইটস এ কমপ্লেক্স 125 ক্যাপ থাকলো, প্রিভিউ দিব না। তো 3D করতে সময় নেবে। আর আমি কখনোই রেকমেন্ড করবো না আপনাদেরকে যে আপনারা ইলাস্ট্রেটর বা ফটোশপের মাধ্যমে 3D করেন। 3D ভিউ আনা সম্ভব, 3D বোঝানো সম্ভব, কিন্তু অরিজিনাল অ্যাকচুয়াল যে ভিউটা আসার কথা উচিত সেটা কিন্তু কখনোই আসবে না। তো ফাইল যত ভারী হবে কাজ তত ভারী হবে, বুঝছেন? হ্যালো, জি ভাইয়া। জি। এটা তো করতে গেলে ভাই পিসি তো একেবারে হ্যাং করে ফেলাবে। হ্যাং না, আরও অনেক কিছুই করবে। তো আর এটা জাস্ট, গতকালকে আমি ফটোশপের ই করছি, এডিট করছি, তো ওইটার ফাইল আসছে ভাই 350 MB মতো। এ কি কোনো ইর কারণে? 3.5 ঘন্টা লাগছে? না, মানে ফাইল সাইজটা আর কি কত আসছে? 350 MB মতো আসছে। এটা বিভিন্ন পরে রকম। ওখান থেকে আরো 2টা লেয়ার বাদ দেওয়ার পরে দেখা গেল তারপরও 280, 300 কাছাকাছি। লেয়ার না, আপনি লেয়ারগুলো শুধু শুধু বাদ দেওয়ার দরকার নেই। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ইমেজ সাইজটাকে ছোট করে নেবেন শুরুতেই, তাহলে এই প্রবলেমটা আর হবে না। আস্তে আস্তে তো আজকে 3 চলে যাবে। হ্যালো। আসবে আসবে। হাতের কাছে সবসময় কাগজ কলম রাখবেন, বুঝছেন? তাহলে মাঝে মাঝে ইজিলি ড্রয়িং করতে পারবেন, এটা করতে পারবেন, সেটা করতে পারবেন। এই যেমন এখানে ইয়ে হচ্ছে, 3D রেন্ডার চলতেছে, আর আমি নিজে ছবি আঁকতেছি। অত কোনো উপকার হবে না, কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের ইয়েটা মানে ডিজাইন সেন্স বা ড্রয়িং সেন্স বা আদার্স কোনো না কোনো কিছু ইমপ্রুভ হবেই। যা মন চায় তাই আঁকবেন। মিরান আমার সামনে খরগোশ দৌড়াদৌড়ি করতেছে, আমি খরগোশ আঁকতেছি, এরকম। আমি কি স্টপ করে দিব নাকি চলতে থাকবে, কোনটা? হ্যালো।
এটা তো শেষের দিকে ভাই, আসুক দেখি কি হয়, আচ্ছা, মোটামুটি শেষের দিকে। না, আমার তো ভয় লাগছে আমার পিসি না আবার মানে ধ্বংস হয়ে যায়। এখন স্টপ দিলে আরো বেশি সমস্যা মনে হয় হইতে পারে। ওর সাথে চলতে থাক, তোর মতো যাইতে থাক, তারপর আমরা দেখি কি হয়। আচ্ছা, আপনাদের মর্জি। আমার ভুল হয়েছে, আমার আর নর্মাল শেপ নিয়ে 3D করা লাগতো, তাহলে ইজি একটু নরমাল হইলে ভালো হতো তাড়াতাড়ি। কিন্তু ভাই আমার বোরিং অনেকগুলা লাগতেছে। শেপ আছে কি এটাতে? আমার বোরিং লাগা শুরু হয়ে গেছে, আমি পারবো না ওটা নিয়ে কাজ করতে। আমি কাস্টম শেপ বানাই কাজ করবো। সমস্যা এগুলো আমি পরে চিনে দেবো যে কোনটা কী জিনিস। তারপর আমি ইফেক্টে যাব, ইফেক্টে যাই 3D দিব, 3D এক্সট্রুডেন্ট বেভেল দিব, বেভেলে যাওয়ার পর আমি সাইডে নিব, এটা কোনাকুনি করলাম, প্রিভিউ অন, দেখছেন কি হয়। তারপর আমি এটাকে 25 পয়েন্ট করলে কি হইতো দেখেন, কি হয়েছে, ক্লিয়ার, বুঝতে জি পারতেছেন? ভাইয়া। গুড। তারপর একই উপর আমি আবার দিলাম অ্যাপ্লাই নিউ এফেক্ট। তারপর বেভেল এখানে আমি কমপ্লেক্স রাখছিলাম, প্রিভিউ, খেয়াল করছেন চেঞ্জ দেখা যাচ্ছে। জি ভাইয়া। তারপর হাইট বাড়ালে কি হবে, হলো। তারপর এটা কি, এটা হচ্ছে আমার বাইরের দিকে আমার বেভেলটা এক্সট্রুড করবে, এটা হচ্ছে আমার ভিতর দিকে করতেছে। ক্যাপ আমি যদি হলো রাখি মাঝখানটা নাই হয়ে গেল, আর যদি ফিল্ড রাখি তাহলে ভিতরে বসে গেল। প্লাস্টিক শেডিং, ওয়্যার ফ্রেম, এগুলো কী জিনিস, আমি ওয়্যার ফ্রেম ক্লিক করলাম, তো আমার যতগুলো তল আছে, যতগুলো লাইন আছে, ওয়্যার ফ্রেম মানে হচ্ছে ওয়্যার ভিউ, তো আপনার যতগুলো ভিউ আছে, লাইন আছে, সেগুলো দেখাই দিবে। নো শেডিং মানে হচ্ছে কোনো এক্সট্রা আলগা শেডিং বসবে না। ডিফিউজ শেডিং মানে হচ্ছে আমার একটু ম্যাটম্যাটা আসবে, আর প্লাস্টিক শেডিং রাখা হয় এটা 100% বোঝার জন্য কী আসতেছে। পজিশন, এখান থেকে আপনার পজিশন চেঞ্জ করতে পারেন যে কোন জায়গায় হবে, ফ্রন্ট দিলে শুধু ফ্রন্ট হবে। এই যে এগুলো আমি ম্যানুয়ালি নড়েছিলাম মনে আছে, এগুলোই হচ্ছে এখানে দেওয়া। তা আমি আইসোমেট্রিক বটম রাখলাম, হয়ে গেল। তো 3টা কি বুঝা গেছে? খুব ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়। আফসানি ম্যাডাম, আপনি বুঝতেছেন? জি ভাইয়া, আপনার কম্পিউটার তো কালকে, বুঝতেছি। আপনার কম্পিউটার কালকে বাসায় গেল, ইনস্টল করছেন? হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা ইনস্টল করছি। তারপর আনান আপু, সরি ইতাশা আপু, আমি খুবই দুঃখিত, আপনি কালকে আমার থেকে লিঙ্কগুলো চাইছিলেন। কালকে আমার খুব বাজে একটা মেস আপ এবং ভালো একটা সুন্দর দিন গেছে। তো গতকালকে না আমি ভাইয়া, সমস্যা নেই। ঘোরের মধ্যে ছিলাম, তার জন্য আমার একটা সমস্যা হয়েছে। তো আপনাদের যদি ইনস্টল করতে কোনো প্রবলেম হয় আমাদেরকে বলবেন, এই যে গ্রুপের মধ্যে বলবেন, এখানে অনেক এক্সপিরিয়েন্স মানুষজন আছি আমরা, কোনো না কোনো সমস্যা হলে আমরা আপনাকে দেখে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওকে। ওকে। আচ্ছা মনির ভাই, একটা কথা জিজ্ঞেস করে যদি মাইন্ড না করেন, এমনি জাস্ট মাইন্ড করবেন না, হ্যাঁ তো মানে ক্লাস শুরু হচ্ছে তাই সময় আছে একটু ফাউল গল্প করার, বেয়াদবি মনে করেন না, হ্যাঁ? কি বলেন? আপনি আপনি তো বিবাহিত না? জি। আচ্ছা, আমি কি চাচা? না, আচ্ছা, ঠিক আছে, এখনো হওয়ার নাই, হবে। ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সেই তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এখানে তো একজন সুপার উস্তম আছে, হীরা আপু। সুপার উস্তম কেন? উনি ক্লাস করে, ওনার সাথে আরেকজনকে নিয়ে ক্লাস করে, বুঝছেন? না ভাইয়া, সে সবসময় থাকে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সবসময় থাকে না। তারপর মানে যেগুলো মিসিং যে সেগুলো আপনার থেকে শিখে নেয়, তাই না? আমি জাস্ট এমনি ফান করতেছি এখন।
তো প্লিজ সিরিয়াসলি নিয়েন না কেউ। না ভাইয়া সমস্যা নেই। আর আপনার সাথে 1000 জন ক্লাস করলে আমার কোনো সমস্যা নেই। কাজ ভাইয়া শিখবেন, সে স্বাবলম্বী হবেন। সে আমার কাছ থেকে কি শিখবে? আমি তার কাছ থেকে মাঝে মধ্যে শিখি। ওরে বেশিরভাগ বাবা রে, সময় দেখা যায় যে আমার জিনিসটা সে আমাকে ঠিক করে দেয়। মাশাআল্লাহ, তাহলে তো আমি অনেক কিছু শিখতে পারবো। তাহলে বলা আমি যায়। মাঝখান দিয়ে একদিন গেস্ট নিয়ে আসছিলাম, তাই না? জি। তাহলে আমরা সামনে আরেকজন গেস্ট পেতে যাচ্ছি। সে আপনাদের টাঙ্গাইলের অধিবাসী। সে আমাদেরকে কি বিষয়ে শিক্ষা দিবে সেটা আমরা পরে আপনাদেরকে জানাই দিব। এরাপু ঠিক তবে আছে? ভাইয়া আর যাই হোক হয়তো গ্রাফিক ডিজাইনের কিছু শিখতে পারবে না। কে সে গ্রাফিক ডিজাইনার না? না, সে গ্রাফিক ডিজাইনার না। তো সে কোন সেক্টরে আছে? সে এমনি জুয়েলারি বানায়। নাইস। তার মানে সে ক্রিয়েটিভ সেক্টরের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট নকশাবিদ হিসাবে আছে। জি। এটা খুবই রেয়ার এবং খুবই ক্রিটিক্যাল এবং খুবই ট্যালেন্টেড। নকশা ডিজাইন করা বা নকশা বানানো বা নকশার পিনগুলো বসানো আমার কাছে অনেক ভয় লাগে। এই জন্য আমি খালি ডিজাইন করে ছেড়ে দিই, মানুষে বানায় বানায় আমরা দেয়, বাহ, কোনো সমস্যা নেই। এই যেমন লাস্ট ক্লাসে যে বার্ড হাউস, যেটা নেমিং কনসেপ্ট আমরা পাইছিলাম হীরাপুর থেকে, যেটা আমরা সবাই মিলে মডিফাই করলাম। তো আমি চিন্তা করছি ওই জিনিসটা গেঞ্জিতে প্রিন্ট করে আমার কয়েকটা ফ্রেন্ডকে দিব, বুঝছেন? তারপর এই যে চাবি বানাইছিলাম আমরা গতকালে ফাহিম ভাইয়ের কথা শুনে, বানাচ্ছিলাম আমরা নামের লোগো বা নামের ট্যাগ, কিন্তু সেটা আমরা বানাই ফেললাম অন্য জিনিস। তারপর আমি কি বানাইছি সেটা তো আপনারা দেখছেন আশা করি, যদিও কাজটা ইনকমপ্লিট, কমপ্লিট হয় নাই। তবে যারা নকশা বানায় তাদের থেকে না সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস শেখা যায়, এটা জানেন? জি ভাইয়া। ভাই বার্ডের কনসেপ্টটাও আপুরই ছিল। সে আমাকে বলছিল যে এরকম বানা, তাহলে হয়তো ভালো লাগবে। তাহলে আমরা যেটা পরে মডিফাই করছি কালার জি। টালার দিয়ে, সেটা দেখাইছিলেন? জি ভাইয়া। ওইটা দেখে কি বলছে, জঘন্য, ওয়াক্থু? না ভাইয়া, সেটাও সুন্দর হয়েছে। না, এর বাইরে সে কিছু বলছে, আমি 100% শিওর। না, আপু এরকম তেমন কিছু বলে নাই। তা মানে পছন্দ হয়নি, কোনো সমস্যা না, ওনাকে একটা গেঞ্জি না, বানিয়ে দিব পছন্দ আমি। হয় নাই তাও না, বললাম না আপুর ভালো লাগছে। সে এমনি করে। তারপর আসার জন্য আমাদের কপি স্পেশালিস্ট হয়ে যেতেছে মাহবুব ভাই। মাহবুব ভাই কপি করেন, কিন্তু বেশি কপি আবার করেন না। কপিগুলো কিন্তু চেঞ্জ করার কথা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? নাহলে আপনার কাজের অরিজিনালিটি আপনি নিজে একসময় হারায় ফেলবেন। ওই জন্য বলি যে হাতে কিছু একটা বানান, ঘষাঘষি করেন কাগজের মধ্যে, সেটা ছবি তুলে ইলাস্ট্রেটরে নিয়ে আসেন, তারপর সেটাকে আপনি আপনার মতো মডিফাই করেন, দেখবেন অনেক সুন্দর আসবে। আর শান্তি আসবে একটা মনের মধ্যে, না দিস ইজ অ্যান অরিজিনাল ওয়ার্ক, বুঝছেন? জি ভাইয়া। আপনাদের মধ্যে আজকে অজয় অ্যাবসেন্ট। অজয় থাকলে আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, এমন এমন কোশ্চেন করে, ভাইয়া মানে কথা, ঠিক আছে ওকে, সে আমার ভাই, ওকে সমস্যা না। ভাইয়া তুমি তো আছো, আরে কি কইলাম না তোমার ব্যাপারে, কও। মানে আমি এখান থেকে বলি, তোমার পাশে ফ্রেন্ড বসে শাকিল, সে বুঝে, সে করে, তুমি বোঝো না, মানে এটা কি? আচ্ছা, অনেক আড্ডা উড্ডা মারলাম, ব্যাক টু ওয়ার্ক। তো আমরা ছিলাম 3D ভিউ দেখলাম, স্যাটেলাইট একটা বানায় ফেলছি, এটা এখন আমি নাসার কাছে বেচবো, ভালো হবে না? জি ভাইয়া। তো ইফেক্টের মধ্যে এই সকল প্রত্যেকটা জিনিস, ক্রপ, মার্ক, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, দেখা সবগুলা যায় না। ভাই স্ক্রিন শেয়ার নাই। ফাহিমের বেতন কাটা, না সৌরভ ভাইয়ের বেতন কাটা, সৌরভ ভাই তো বলছে যে সে মনে করে দিবে। ভাই বললাম তো। তো আমরা যেহেতু কাজের মধ্যে ছিলাম, আপনার তো শুরুতেই বলা উচিত ছিল, তাই না? ভাইয়া বুঝি ছি নাই যে ছি শুরু ছি, করে দিছি। সেমনই সেমনই। সরি। তারপর কি গেল, কই গেল, হ্যাঁ। তো ইফেক্টের মধ্যে এই সকল কিছু আপনারা নিজের, আমি বলবো যে নিজেরা গুতায় গুতায় দেখেন, বিকজ এগুলো না আমাকে কেউ শেখায় নাই, এগুলো আমি নিজে নিজে এই করছি সেই করছি, হ্যান ত্যান করে 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 একটু একটু আইডিয়া পাইছি। তারপর হচ্ছে আমার ভিউ, আউটলাইন, প্রিভিউ অন সিপিইউ,
তারপর ওভারপ্রিন্ট ভিউ, পিক্সেল ভিউ, ট্রিম ভিউ, এগুলো কি? এগুলো হচ্ছে আমার দেখার জন্য যে কোন জায়গায় কতদূর আউটপুট আসে, কোন জায়গায় কি আউটপুট আসে নাই। অনেক সময় আপনারা দেখবেন যে আমরা ডুয়েল মনিটরেও কাজ করি, খালি একটা আউটপুটের ভিউ দিয়ে রাখে যে আমার আউটপুটটা যদি এরকম আসে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কী চেঞ্জ করতে হবে যে আউটপুটটা ঠিক করার জন্য। এটাই আর কি বেসিক কাজ ভিউয়ের। তারপর অ্যাকচুয়াল সাইজ, হাইট সাইজ, এই সব কিছু থাকে, তো এগুলা গুতাগুতি করবেন, এগুলো শেখানোর কিছু নেই। আর এই উইন্ডোজ সে হচ্ছে আপনাদের সকল প্রকার মুশকিলে আসান। কোনো কিছু খুঁজে না পাওয়ার সাথে সাথে এখানে এসে আপনারা খুঁজে খুঁজে বের করবেন। ইচ অ্যান্ড এভরিথিং আপনার এখানে দেওয়া থাকবে। যদি আপনি আপনার প্রপার্টিসে বা টুলসে না পান, এখানে থাকবেই। ক্লিয়ার? আর আরেকটা প্রবলেম আমরা সবাই ফেস করব অনেক সময়, যে আমাদের ওয়ার্ক স্পেসটা কী জিনিস। আমার এখানে দেখেন কি করা আছে, একটা ওয়ার্ক স্পেস, সেটার নাম হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক। তো আমি যদি এই ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করি লেটস সে প্রিন্টিং অ্যান্ড প্রুফিংয়ের জন্য, তখন কিন্তু সে একটা আলাদা কালার প্রিসেট আমাকে দিয়ে দিল। খেয়াল করেন, লেয়ার সবগুলো, অ্যাপারেন্ট সবগুলো ওপেন, আর সোয়াচ ওপেন করা। আমি যখন আবার এটাকে চেঞ্জ করতেছি, চেঞ্জ করার জন্য আমি যখন ওয়েবে গেলাম, তখন দেখেন আমার যে প্রপার্টিস কিন্তু আগের মতো আবার সেট করে দিচ্ছে। তো প্রত্যেকটার আলাদা আলাদা সুবিধার জন্য বিভিন্ন সেট থাকে। ওই সেট আপে যে যেভাবে কাজ করতে পছন্দ করে সে সেভাবে করে নেয়। আর এটা একটা ইজি আউটপুট বাটন হচ্ছে এখানে, খেয়াল করেন সার্চের পাশে ওয়েবে যাওয়ার পর আমি এখানে ইজিলি চেঞ্জ করতে পারবো আমার যেরকম দরকার। যেমন আমি টাইপোগ্রাফি করলাম, এখানে সবগুলো কিন্তু টেক্সটের প্রিসেট আসছে। তারপর আমি যখন লেআউট বা অটোমেশনে গেলাম, তো এখানে দেখেন আমার পুরোটা চেঞ্জ, খেয়াল করছেন? তো ইন জেনারেল আমি যখন কাজ করি তখন এসেনশিয়াল ক্লাসিকে রাখতে বেশি পছন্দ করি, অথবা এসেনশিয়ালে আমি রাখতে পছন্দ করি। এটা হচ্ছে আমার পুরাতন স্বভাব, যে আমি CS6 থেকে কাজ শুরু করছি। তো ওই রকম একটা প্রিভিউ থাকলে আমার জন্য উপকার হয়, সেটা আমি যেটাতেই কাজ করি না কেন। ক্লিয়ার? তো আর হেল্প হচ্ছে আপনি ইলাস্ট্রেটর হেল্প, টিউটোরিয়াল এসবের জন্য কাউকে পড়া না। এটা কি বলেন? টাইলস। তো টাইল ইন অল গ্রিড, যখন আপনি টাইল করবেন তখন আপনার যখন গ্রিডে কাজ করবেন তখন এগুলো আপনার ইজিলি ভিজিবল। তো আমি এটা নর্মাল ইঞ্জিনিয়ারটা রেখে দিলাম। তো এইগুলো আমার উপরে মেনুগুলোর সাথে পরিচিতি। এখন নিচে এগুলো কি? এগুলো হচ্ছে আমার মনে করেন অবজেক্টে নাই, কারণ কিন্তু এখানে খুব একটা বেশি কিছুই চেঞ্জ হবে না, এগুলো হচ্ছে আপনার বেসিক। তো ডকুমেন্ট সেট আপ কিন্তু আমরা আগেও দেখছি, ফাইল বা এডিট কোনো যে ফাইলের মধ্যে দেখছি। এখানে আবার আছে প্রিফেস, এগুলো প্রেফারেন্স, এগুলো আছে। তো এই সবগুলো হচ্ছে আপনার ইন্ডিকেট করে যে কী কালার আছে, কী কালার চেঞ্জ করা যায়, স্ট্রোক কী হবে, তারপর কত পয়েন্টে আমার ব্রাশ নেওয়া, ওপাসিটি কেমন থাকতেছে, স্টাইল কী হচ্ছে। আর এগুলো হচ্ছে সব কিছু আমি এটাকে ইউজ করি প্রিভিউ ভিউয়ের জন্য, যে কী কী আমার শর্টকাট করা আছে। এগুলা ইন জেনারেল মানে দিস ব্রড ওয়েতে আলোচনা করা থাকে এই প্রপার্টিস মেনুগুলোতে। আর কালার আমি দেখি এই সাইডে আসি, কারণ এখান থেকে যখন আমি কালার যাই আমি কিন্তু এগুলার বেশি কালার পাই না। বাট যখন আমি এখানে যাচ্ছি তখন আমি সব ধরনের কালার একবার ইজিলি ম্যানিপুলেট করতে পারি। তারপর এখান থেকে আমরা যখন এগুলাতে ক্লিক করতেছি দেখেন নিউ স্ক্র্যাচ, এই সে আপনার নিজেদের মতো সাজাতেও পারবেন, কালার গ্রুপ করতে পারবেন। ইন জেনারেল যেভাবে ডিফল্ট থাকে সেভাবে কাজ করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ক্লিয়ার? আর এই জায়গাগুলো আপনারা আপনাদের মতো করে সরাইতে গুছাইতে পারবেন। তো এগুলো নিয়ে বলার কিছু নেই। আপনারা যখন আবার যখন দেখবেন যে নীল দাগ হয়ে গেছে, তার মানে সে এখানে অ্যাড হইতে সক্ষম। তারপর এখানে ধরে আবার সরাই, যেখানে নীল দাগ হয়ে গেছে এখানে অ্যাড হইতে সক্ষম। আর আমি কেন এইভাবে রাখছি, আমি কেন এগুলা বাইরে ঘুরায় রাখিনি বা এমনি সরায় রাখিনি, সিম্পল হিসাব, যে আমার যেভাবে রাখে সুবিধা আমি সেভাবে রাখবো, তাই না? ওকে, তো এগুলো গেল। আর এইটা হচ্ছে আমার ক্লোজ বড়, এখানে যদি নামের মধ্যে আমি রাইট ক্লিক করি তখন এগুলো আসবে। তো নিউ ডকুমেন্ট আমি এখান থেকে বানাতে পারবো, মুভ টু নিউ উইন্ডো করতে পারবো, ঠিক আছে? আর আমি যখন ব্যাক করতে চাবো তখন আমার এগুলো তো সব চলে গেলো, এগুলো আমি ফেরত আনবো কীভাবে বলেন? বলেন। ইএসপি দিলে ব্যাক, এসিসি দিলে ব্যাক হবে? আর একটা কন্ট্রোল এফ দিয়ে মনে হয় ব্যাক করা যায়। এটা ফুল স্ক্রিন মোড পাবে। সিরিয়াসলি পুরো দুনিয়া নাই করে দিয়েছিলাম। মুভ টু নিউ উইন্ডো, আমি নতুন একটা উইন্ডোতে নিয়ে আসছি। তার মানে কি, আমি যদি এটা সরাই
আমার নতুন উইন্ডোতে সরতেছে, কোনো সমস্যা আছে? নাই। তো ডুয়েল স্ক্রিন কাজ করার সময় আমরা টান দিয়ে ওটাকে আরেক পাশে নিয়ে যাই। তো এই টেনে বসে দিলাম, হয়ে গেল। আর হ্যাঁ, ফুল স্ক্রিনে যাওয়ার পর আমরা F11 দিয়ে সব ঠিক করতে পারি, অথবা স্কেপ অনেক সময় কাজ করে না, ওগুলো দেখতে হয়। আর এইখানে যখন আমি ক্লিক করতেছি সেম টু সেম জিনিস আমি পাচ্ছি, ঠিক আছে? তো এগুলো নিয়ে আলোচনা করা হলো। তারপর যখন আমি আর্টবোর্ড হচ্ছে আমার এই সাদা অংশটা আর্টবোর্ড, এর মধ্যে ডিজাইন রেখে আমি কাজ করি। আর যখন আমি এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলাম, কোন জায়গায়? ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলাম, তখন দেখেন আমার বেশ কিছু অপশন আসতেছে, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমি সবসময় রুলারটা অন করে নেই, এবং রুলার অন করার আমার সুবিধাটা কি, আমার পিক্সেল হিসাব দিচ্ছে একটা, কোথাও 0, কোথাও 100, কোথাও 200, এটা আমার স্কেল। খেয়াল করেন এখানেও কিন্তু শুরু হয়েছে 100 0 থেকে। তো আমি যদি এখানে রাখি, এই বরাবর এখান থেকে শুরু করি, তাহলে আমার 0 থেকে 0 শুরু হইলো এগুলা। আর আমি বেসিক্যালি এটা ইউজ করি কিসের জন্য? এই জিনিসটার জন্য, যে রুলার, এই রুলারটা উপর থেকে টান দিয়ে আপনারা নিয়ে আসতে পারেন, আবার এটাকে টান দিয়ে আপনারা সরায়ে ফেলতে পারেন। যাচ্ছে না কেন? তাই না কেন? লক হয়ে গেছে। ও, থ্যাংক ইউ। তো সিলেক্ট করার পর আপনারা টান দিয়ে সরায়ে ফেলতে পারেন, আবার ডিলিটও করতে পারেন। এটা সরে গেছে, খেয়াল করিনি, ডিলিট। তো এটা গেল। তারপর রাইট ক্লিক করে আমি মনে করেন যে আমার যে গাইডটা আনলাম বা রুলারটা আনলাম, সেটা এই বরাবর রেখে এটাকে লক করে দিব। তো সিলেক্ট করার পরে আমি এটাকে রাইট ক্লিক করে লক গাইডস দিলে তাকে আর নড়ানো সম্ভব হয়নি, একটু আগে যে আমার প্রবলেমটা হইলো। তারপর আনলক গাইড করলাম। তারপর আমি চাইলে এটা হাইডও করে রাখতে পারি, এখন কিন্তু আমার ডিলিট হয় না, এটা লুকানো আছে। তারপর আমি যখন আনহাইড করব, শো গাইড, তখন সেটা আবার বাইরে চলে আসবে। তারপরে এরকম আছে গ্রিড। এই গ্রিডটা আমরা ইউজ করি 2টা বা 3টা ক্ষেত্রে, সেটা হচ্ছে টাইপোগ্রাফি এবং লোগো। তাহলে আমার প্রতিটা পিক্সেল টু পিক্সেল আমি হিসাব করে 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 আউটপুট নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? আর এটাকে আমরা যদি হাইড গ্রিড করি, সে সরে যাবে। তারপর সিলেকশন টুল, ফার্স্ট অবজেক্ট অ্যাবাভ, লাস্ট অবজেক্ট অ্যাবাভ, আউটলাইন, এসবগুলো কিন্তু আমরা দেখতে পাইছি যে কোনটাই কী। আউটলাইনে কেন কাজ করি আমরা? এই যে আমরা যখন অনেকগুলো অবজেক্টে এলিমেন্ট নিয়ে কাজ করি, তখন আমরা এলিমেন্টগুলোর একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পিক্সেলটা যাতে আমরা ভালো মতো বুঝতে পারি যে কোথায় কি আছে, কোথায় কি নাই, ওই জন্য আমরা আউটলাইনটা ইউজ করি। তো জিপিইউ প্রিভিউ মানে হচ্ছে আপনার কম্পিউটার জেনারেটেড ভিউ প্রিভিউ করলাম, চলে আসলো। তো এগুলো হচ্ছে বেসিকলি এগুলোর বাইরে কিছু নাই। তো জুম ইন জুম আউট, আমরা জুম ইন কেমনে করি? আমরা কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। তারপর আমি যদি কন্ট্রোল স্পেস ধরে দেখেন, আমার এই যে মাউসটা আছে, যে ওটার মধ্যে একটা ম্যাগনিফাইং প্লাস আসছে, তাই না? তার মানে কি, আমি এটা ইচ্ছা মতো যখন টানাটানি করতেছি, সে যখন আমি নিচের দিকে টানতেছি সে বড় হচ্ছে, যখন তাকে আমি উপরের দিকে নিচ্ছি সে ছোট হচ্ছে। ক্লিয়ার? কন্ট্রোল প্লাসের থেকে এই যে অনেক বেশি হ্যান্ডি, এই জন্য এটা করা হয়। আরেকটা কাজ আমরা ইউজ করি স্পেস। যখন আমি টিপে ধরে আসি, তখন দেখেন একটা হ্যান্ড আসছে। এটার সুবিধা কি? আমার বিভিন্ন জায়গায় মুভ করার জন্য, তাহলে আমাকে কন্টিনিউয়াসলি জুম ইন জুম আউট করতে হলো না। আর মনে করেন যে আমি এটার ফার্স্ট এন্ড থেকে লাস্ট এন্ডে যাব, তো আমি যখন স্পেস ধরে টান দিলাম, আমি কিন্তু একবারে চলে যেতে পারলাম। বাট আমি যদি জুম ইন জুম আউট করি, ছাড়লাম, গেল না, তারপর আমি এই জায়গাতে জুম ইন করবো, তখন আবার এই জায়গায় টান দিতে হবে। তো কোনটা বেটার? এইভাবে করে করে আপনারা যে সময় যেটা লাগে সেভাবে কাজ করবেন। ক্লিয়ার? আবার আপনারা যদি রুলারে রাইট ক্লিক করেন, তখন আপনারা আপনাদের যে আছে বা যে ইউনিটে কাজ করতেছেন সেটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? রুলারে ক্লিক করলে হ্যাঁ ভাইয়া। এইগুলো আমাদের উপরের পোর্শন, নতুন কিছুই নেই, নতুন কিছু আমাদের দরকারও নেই আপাতত। সিলেকশন করলাম লিঙ্ক ফাইল, এটা হচ্ছে আমার ফাইল। কি টু এমবেড, কি টু মানে হচ্ছে ফাইলের নাম। আপনি চাইলে এখানে সেভও করতে পারেন বা রিলিঙ্ক করতে পারেন, বা আপনি ছবিটা চেঞ্জ করতে চাইলে রিলিঙ্ক করবেন। রিলিঙ্কে যায় আপনার একটা ছবি, লেটস আমি এটা সিলেক্ট করে রিপ্লেস করব, চেঞ্জ হয়ে যাবে। তখন আমার লিঙ্ক ফাইলটা কোথায় আছে? এই যে আমার লিঙ্ক ফাইল। আমি এটাকে চেঞ্জ করে আগেটাতে যাব, রিলিঙ্ক, আমি আগেটাতে যাওয়ার জন্য যে এটা ইউজ করছি সেটাতে যাই, ওকে করবো।
তো লেটস সে আমার 17 নম্বর ছিল, হয়ে গেল। তো অনেক সময় এই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্টে চলে আসে যে আমার ফাইল রিপ্লেস করতে হবে, কিন্তু আমি নতুন করে এডিট করব না, তখন এই জিনিসটা আমরা করি। তারপর প্লেসমেন্ট অপশন, যে আমি কোন জায়গায় বসাবো, কোথায় বসবে না বসবে এগুলা, তো এগুলো খুবই জেনারিক জিনিস, এগুলোতে কোনো সমস্যা নেই। তো ওপাসিটি মানে হচ্ছে গাঢ় হালকা, এটা আমরা জানি। তারপর এটা গেল ফুল, এটা হচ্ছে আমার অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন। এই অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন কিসের জন্য? তো অ্যালাইন টু আর্টবোর্ড মানে হচ্ছে যে আমার যখন কোনো অবজেক্ট আমি নিচ্ছি, জিনিসটা কি আমরা জানি? অবশ্যই জানি, অবশ্যই আপনাদের এগুলো করানো হয়েছিল আগে, আমরা আবার নতুন করে করতেছি, কোনো প্রবলেম? তো আমি কালার পিক করলাম, এই দুটো কালার নিয়ে কাজ করতেছি, যে আমি সিলেক্ট করছি দুইটা। তো আমি এখান থেকে বিভিন্ন অ্যালাইন সেটিংস আছে, তো হরাইজন্টাল অ্যালাইন লেফট, মিডল অ্যালাইন, তারপর ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল ডাউন, সেই সাথে অ্যালাইন টু সিলেকশন, সিলেক্ট করা। অ্যালাইন টু সিলেকশন মানে হচ্ছে আমি যেই জিনিসটাকে, যে অবজেক্টগুলোকে সিলেক্ট করব, সেই অবজেক্টগুলো আমার অ্যালাইন্ড হবে। যেমন এই আমি মিডল অ্যালাইন দিলাম, মিডল অ্যালাইন হলো, একদম পারফেক্ট মিডল হয়ে গেল। আমি চাচ্ছি যে দুইটাকে এভাবে রাখবো, একদম লেফট অ্যালাইন। তারপর আমি চাচ্ছি রাইট অ্যালাইন করবো, তখন রাইট অ্যালাইন হয়ে যাবে। আর আমি যদি অ্যালাইন টু আর্টবোর্ড দিই, তখন দেখেন আমি যখন লেফট দিচ্ছি তখন কিন্তু দুইটা একসাথে সরতেছে এবং আর্টবোর্ডের কোনায় আসলো। ক্লিয়ার? তারপর আমি যদি এগুলোকে মিডল দেই, তাহলে সে একদম এক্স্যাক্ট মিডলে চলে আসবে, আর্টবোর্ডের, অন্য কোথাও না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে কোন সময় কোনটা আমরা ইউজ করতেছি, কোন সময় কোনটা ইউজ করবো না। আর আমি আগে বলছিলাম ইলাস্ট্রেটরে কিছু হাত পা দিলে আমার হাত পা চুলকায়, কিছু করতে মন চায় খালি। লোগোর মতো লাগে না একটা? আপনারা কি আসেন না নাই? জি ভাইয়া। একটু রেসপন্স করেন। আমি জানি পুরাতন ক্লাসগুলো আবার করতেছি, একটু প্রবলেম হবে, বাট দেখা যাবে যে আপনারা ঘুমাই গেছেন। প্লিজ ঘুমায়েন না, আমার কষ্ট লাগবে। তো এইগুলো আপনারা যত ইউজ করবেন বা যত প্র্যাকটিস করবেন তত আপনারা বুঝতে পারবেন। গেল। আর তারপর এই বাম পাশে এগুলো কি? এগুলো হচ্ছে আমার সবগুলো টুল, এগুলো বিভিন্ন রকম টুল। তো এই টুলগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম ডিজাইন করি। ইন জেনারেল আমরা যেই সব টুলগুলো ইউজ করছি প্রায় সেগুলো হচ্ছে যে সিলেকশন টুল, পেন টুল, তারপর রেক্ট্যাঙ্গেল টুল বা শেপ টুলগুলা, টাইপোগ্রাফি, রোটেট, তো প্রায় ম্যাক্সিমাম টুলই আমরা ইউজ করছি। তো আমরা যদি ধীরে সুস্থে কাজ করতে চাই তাহলে এটা হচ্ছে আমার সিলেকশন টুল। আমার কোনো অবজেক্ট যদি আমার আর্টবোর্ডে থাকে সেটাকে সিলেক্ট করার জন্য এই টুলটা ব্যবহার করা হবে। তারপর ডিরেক্ট সিলেকশন টুল, অবজেক্টটাকে যদি আমি একদম এডিটেবল অবস্থায় পাইতে চাই, লেটস সে এটা হচ্ছে আমার অবজেক্ট, ঠিক আছে, আমি কালার করে দিলাম। তো আমি সিলেকশন টুল যখন সিলেক্ট করতে হবে তখন আমি ইজিলি সিলেক্ট করতে পারবো। আর যখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে থাকবো সে কিন্তু আমাকে অটোমেটিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট ধরায় দিবে বা সেগুলোকে এডিট করার জন্য বলবে। তো আমি কি করব, আমি একটা একটা সিলেক্ট করে সেটাকে এডিট করতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ওকে। তো এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। তারপর পেন টুল, ফটোশপের মতো পেন টুল অনেক পাওয়ারফুল এখানকার, যে আমি পেন টুল দিয়ে ইচ্ছা মতো শেপ বানাতে পারবো, ইচ্ছা মতো ডিজাইন রেডি করতে পারবো। ইভেন টাইপোগ্রাফি ফন্ট আমরা বানাই এই টাইপোগ্রাফি ইয়ে টুল দিয়ে। এই টুলটার নাম কি? পেন টুল দিয়ে। পেন। পেন টুল। তো এই পেন টুলের শেপগুলো আমরা চেঞ্জ করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। যে কোনো অবজেক্টকে আমরা চেঞ্জ করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ক্লিয়ার? জি ভাইয়া। তো এক একটা শেপকে আমরা এক এক রকমভাবে ম্যানিপুলেট করতে পারি। তারপর পেন টুলে অনেক মজার মজার কাহিনী করা যায়, যেমন এটাকে আমরা যখন অল্টার ধরতেছি তখন শেপ চেঞ্জ হচ্ছে, কন্ট্রোল ধরলে একরকম ডিরেক্ট সিলেকশন টুল হয়ে যাচ্ছে। তারপর কার্ভেচার টুল যখন সিলেক্ট করা থাকবে তখন আমরা এগুলোকে কার্ভ করতে পারবো, এটা হচ্ছে কার্ভেচার পেন টুল। তো আমি এটা একটা দুইটা পয়েন্ট নিলাম, অটোমেটিক্যালি সে কিন্তু কার্ভ হচ্ছে। আমি খালি পয়েন্ট নিচ্ছি, এই একটা পয়েন্ট নিচ্ছি, এই আর একটা পয়েন্ট নিচ্ছি, স্ট্রেট লাইন মনে হচ্ছে না? কিন্তু আমি যখন এই মাউসটাকে নড়াচ্ছি
তখন দেখেন সে কিন্তু একটা রেফারেন্স অনুযায়ী কার্ভ দিচ্ছে, তো আমি এটুকু কার্ভ করলাম। তারপর আমি যাচ্ছি এই পর্যন্ত আরেকটা পয়েন্ট যে সেখানে আমি কার্ভ করব, তো সেটা কার্ভ করতেছে। এভাবে করে করে বিভিন্ন রকম ডিজাইন করা যায়। আর পেন টুল ছাড়ার জন্য আমরা দুইটা সিস্টেম করতে পারি। একটা হচ্ছে এখানে এসে সিলেকশন টুলে ক্লিক করা, অথবা যখন আমার পেন টুল ধরা থাকবে, আমি যখন পেন টুলটা ধরে রাখবো তখন আমি স্কেপ টিপ দিলেও সেটা অটো আনসিলেক্ট হয়ে যাবে, মানে আমাকে যে আবার এই যে এখানে আসতে হবে না। ক্লিয়ার? জি ভাই। ওকে। তার নিচেটা হচ্ছে শেপ টুল। আমাদের এটা ক্লিক করার পর বিভিন্ন রকম শেপ থাকে, এগুলো নিয়ে আমরা দেখছি যে রেক্ট্যাঙ্গেল টুলকে আমরা কিভাবে বানাই। ডিলিট। তো প্রথমে থাকে রেক্ট্যাঙ্গেল টুল, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল। তারপর আমার ইলিপস টুল, তারপর আমার পলিগন টুল, তারপর আমার কি টুল, স্টার টুল। ওকে, আমি লাইন টুল সিলেক্ট করছি, স্টার টুল, এই যে আমার স্টার। আর আমার লাইন সেগমেন্টে আমি লাইনের কাজ করতে পারবো, এই লাইন টান দিলাম, এই লাইন টান দিলাম, এরকম। তো এই যে শেপগুলোর মধ্যে কিন্তু অনেক কাহিনী আমরা দেখছি আগে, যে রেক্ট্যাঙ্গেল টুলকে আমরা ইচ্ছা করলে ইচ্ছা মতোভাবে সেট করতে পারি। শিফট ধরলে সেটা একটা অ্যাঙ্গেল থেকে আসবে, যে অ্যাঙ্গেলের অপোজিটে আমি টান দিছি। তারপর অল্টার শিফট ধরলে আমার জিনিসটা সেন্টার থেকে ম্যাচিওর মানে ছোট হবে বড় হবে, একদম সেন্টার থেকে, এটাকে বলে স্কেল আপ স্কেল ডাউন। তো সেন্টার থেকে হইলো, আমি যদি শুধু অল্টার ধরি তাহলে সে কি করবে, পুরা এরিয়া ধরে বড় হবে, এবং সেন্টার থেকে সে নড়াচড়া করলেও আমি এটাকে একটা ইচ্ছা মতো অ্যাঙ্গেলে রাখতে পারবো বা শেপে রাখতে পারবো। ক্লিয়ার? তো আমি এগুলো স্ট্রোক দিয়ে দিলাম। তারপর আমি কি করব, তারপর আমার যে আরেকটা টুল আছে সেই টুলটার নাম হচ্ছে ইলিপস টুল। সেটাকে আমি যদি শিফট ধরি, শিফট মানে সেম টু সেম রেক্টেঙ্গেল টুলের মতো। তো আমি এখানে কি করতেছি, আমি এখানে একটা গোল্লা বানাইলাম। আমার গোল্লাটা দরকার এরকম ছোট, তো গোল্লাটা আমি নিয়ে এসে এখানে বসাই দিলাম। আমার বিভিন্ন শেপ হইতেছে, আমি বিভিন্ন শেপে কাজ করতেছি। তারপর আমার কি আছে এখানে, এগুলোকে ডিলিট করে ফেলি যেগুলো দেখা যাচ্ছে না। তারপর আমার হচ্ছে স্পেশাল একটা টুল, পলিগন টুল। পলিগন টুলকে আমি যখন ক্লিক করে ধরে রাখবো, সে অবস্থায় যখন আমি অ্যারো বাটনগুলার, কিবোর্ডের অ্যারো বাটনগুলার ডাউন বাটন দিব, সে অ্যাঙ্গেল ছোট করবে, আর যখন আপ বাটন দিব সে অ্যাঙ্গেল বাড়াবে। খেয়াল করছেন? তো এভাবে করে আমরা বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করতে পারি। তো আমি এটা এইভাবে একটা 5টা অ্যাঙ্গেলে রাখলাম। 5টা অ্যাঙ্গেলে রাখার পর আমি এখানে এই জিনিসটা বসাই দিব। খেয়াল করেন, আপনারা কিন্তু ম্যানুয়ালিও টানাটানি করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা। তো আমি এখানে এটা বসাচ্ছি। আমি অ্যালাইন টু সিলেকশন করব যাতে সবগুলো একই সেম অ্যালাইনে থাকে। এই পর্যন্ত গেল। তারপর এটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটার স্ট্রোক একদমই দেওয়া হয় নাই। স্ট্রোক কোত্থেকে দেয় কীভাবে, সেগুলো আমরা ইজিলি দেখবো একটু পরে। তো এটা একটু সরাই আনলাম, একটু ছোট করি। অল্টার ধরলে কি হবে, অল্টার ধরলে কপি হবে, আর শিফট অল্টার ধরলে একদম উপর থেকে নিচে বা ডান থেকে বামে সমানভাবে সে ছোট হবে বড় হবে। তো আমি এইভাবে একটা দিলাম, এখানে একটা দিলাম। ওকে। তারপর হচ্ছে আমাদের স্টার টুল। স্টার টুলটা যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করে ধরার পরে যখন এভাবে আপনারা অ্যারো বাটনগুলো ম্যানিপুলেট করবেন, তখন দেখবেন যে এরকম কিছু ডিজাইন ক্রিয়েট হয়। তো আমি এটাকে এরকম একটা শেপে রাখি, এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে? তো আমি চাচ্ছি এগুলো একদম মিডল অ্যালাইনে থাকবে, তো মিডল অ্যালাইন ডান হয়ে গেল। এটাকে একটা ছোটো করে দিই, বেশি বড় হয়ে গেছে। ওকে, তো এই জিনিসটা গেল। তারপর আমার এখানে ব্রাশ আছে, ব্রাশ টুলের মাধ্যমে আপনারা বিভিন্ন কালার ড্র করতে পারেন ইন্ডিপেন্ডেন্ট হ্যান্ড টুলের মতো। আমি এটা যদি চোখ বানাইতে চাই তাহলে আমি এই চোখ বানিয়ে ফেললাম, হয়ে গেল চোখ। তো
তো ব্রাশ টুল দেখলাম, টাইপোগ্রাফি বা টাইপ টুল। আমরা ইন জেনারেল নর্মালটা দেখে রাখি যে টাইপোগ্রাফি সিলেক্ট করার পরে আমরা যখন এটাকে মানে আর্টবোর্ডে ক্লিক করলাম তখন লেখা আসলো কী জিনিস, তখন আসলো লোরেম ইপসাম, এটা হচ্ছে ডিফল্ট। তো আপনি যখন লেখা শুরু করবেন তখন আপনি লিখলেন যে MYHOUSE, মাই হাউস। তো এটাকে আমি বড় ছোটো করবো কীভাবে, সেম টু সেম শিফট অল্টার ধরে ছোটো বড়ো করতে পারেন। বা আপনি যদি নির্দিষ্টভাবে করতে চান তাহলে এখানে যেয়ে খালি আপনার নাম্বারটি ইনপুট করবেন 50 বা 60 বা যেটা আপনার মন চায়। তো সেই মতো একটা ডিজাইন আমি এখানে রাখলাম, মাই হাউস এরকম গেল। তারপর এখানে আরও অনেকগুলো টুল আছে, তা আপাতত এই টাইপ টুল পর্যন্ত আমি দিলাম। একদিনে এত কিছু দিব না, পুরাটা চাইলে আমি দেখা দিতে পারতাম কিন্তু আমি দেখাচ্ছি না। তো 6টা টুল আমরা দেখলাম, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল, কার্ভেচার টুল বা শেপ টুল, তারপর ব্রাশ আর টাইপোগ্রাফি। আর আমি আরেকটি জিনিস চেঞ্জ করে দেখা দেবো, সেটা হচ্ছে কালার। এই যে ফিল কালার যখন আমি সিলেক্ট করতেছি, ফিল কালার আর স্ট্রোক কালার। ফিল মানে হচ্ছে আপনার কোনো একটা অবজেক্টের যে ভিতরের যে কালারটা থাকবে, বডিতে যে কালার থাকবে সেটাকে বলা হচ্ছে ফিল। আর ওই অবজেক্টের যখন লাইনে কোনো কালার থাকবে বা বর্ডারে, সেটাকে বলা হয় স্ট্রোক। তো আমার এই যে শেপটা নিছি সেটা ফিল কালার কিন্তু নান করা, এইটা হচ্ছে নান বাটন, এটা দিলে কোনো কালার বসবে না। কিন্তু আমি যখন এখানে সিলেক্ট করে কালো দিলাম তখন দেখেন পুরোটা কালো হয়ে গেল। আমি চাই না সে এতটা কালো থাকুক, তো আমি একটু ম্যাট একটা কালারে যাব। কী কালার দেওয়া যায় আমি আমার মতো একটা দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু মনে রাখবেন, আপনারা যত নতুন নতুন শেপ নেবেন সেটা কিন্তু একটার উপর একটা স্ট্যাক করে সাজাবে। তো পরে কিন্তু আপনাকে সেটাকে আবার পিছিয়ে বা সামনে নিতে হবে। তো এখন এই অবস্থায় যেগুলো আমরা দেখতেছি সেগুলো কিন্তু সবচেয়ে উপরে হচ্ছে আমার এই পলিগন, না সবচেয়ে উপরে হচ্ছে আমার টাইপোগ্রাফি টুল, টাইপোগ্রাফি। তারপর এটা, তারপর এইটা, তারপর আমি আস্তে আস্তে যেগুলো যেগুলো বানাইছি সেগুলো আছে। ক্লিয়ার? তো আমি চাচ্ছি এই জিনিসটাকে নিচে নেওয়ার জন্য। তো আমি দুইটা শর্টকাট ব্যবহার করি, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিং। এটা একদম নিচে চলে গেল। কিভাবে বুঝলাম? আমার আগের কালারটা আপনারা দেখছেন যে উপরে পড়ছে, এখন কালারটা দেখেন কোথায় পড়ে। একটু লাইট কালারে যাই। ওকে, খেয়াল করছেন যে কালারটা আমার কোথায় পড়ছে? কালারটা একদম নিচে চলে গেছে। আপনারা কি আছেন? জি ভাই। ওকে, তারপর এখানকার যে আরেকটা টুল, তারপর বেসিক্যালি আমি কী করবো, সবগুলোকে এখন আমার ছোটো মানে উপর নিচে করা দরকার, আমার যেটা ব্যাকগ্রাউন্ড সেটা পিছিয়ে চলে গেছে, তো আমি সবগুলোকে উপরে রেখে কাজ করতেছি। তো এগুলো হচ্ছে আমার ছোট ছোট জানলা। তো জানালাগুলোকে আমি একটু ইন্ডিপেন্ডেন্ট শেপ দিলাম। তারপর এগুলোকে কালার চেঞ্জ করে দিব, জানলার কালার একটু অফ হোয়াইট ভাবে হয়। ওকে, তারপর দেওয়াল, আমি দেওয়ালের কালার দিব, আমার বাড়ি আমি যেমন মন চাই সাজাবো, আমি লাল টকটকা দেওয়ালে কালার দিব। ওকে, তারপর আমরা এটা এই একটা জিনিস পিছিয়ে পড়ে গেছি, খেয়াল করছেন? প্রথম যে শেপটা দরজা। ছিল, তো সেটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। তারপর আমার দরজা কই গেল, দরজা কই গেল, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক, দরজা। এটাকে আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিং দিয়ে একদম সামনে নিয়ে আসলাম, এই যে দরজা আমার হয়ে গেল। তারপরে এটা হচ্ছে আমার উপরে চিমনি, চিমনি কালার আমি একটু কালো করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো হয়ে গেল আমার একটা ঘর। তো বেসিক কয়েকটি জিনিস দেখলাম এই টুল পর্যন্ত। কালার ফিল আপ এগুলো দেখলাম, লেখাটা দেখলাম, লেখারও কালার আপনারা চেঞ্জ করতে পারেন এখানে যে ডাবল ক্লিক করে এগুলো সিলেক্ট করে দিয়ে। তো এগুলো একদম বাচ্চাদের কাজ, একদমই বাচ্চাদের কাজ। তো বাচ্চাদের কাজ করার সুবিধাটা কি, আমরা শিখতে শিখতে যেহেতু আগাচ্ছি, আমরা শিখতে শিখতেই আগাবো, তাড়াহুড়ার কিছু নেই। কারণ আপনাদের যে প্রাইম টার্গেটটা সেটা ছিল যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট নিয়ে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট গিগ বানাইতে হবে, সেটা ছিল আমাদের ম্যাক্সিমাম প্রাইম টার্গেট। তো সেই প্রাইম টার্গেটটাকে আমরা ইউজ করছি, আমাদের গিগ বানানো শেষ, আমাদের আপলোড করাও শেষ, এখন আমাদের খালি স্কিলড হইতে হবে। আপনারা মোটামুটি কাজ জানেন, কিন্তু স্কিলড কয়জন? খুবই কম। আমি নিজেও নিজে এখন স্কিল বলে সাহস পাই না, কেন পাই না কে জানে। তো এভাবে করে করে আপনারা বিভিন্ন রকম সেট, যেমন আমার মনে হচ্ছে যে এই ঘরের মধ্যে আমি আর একটু দূরে ছোটো ছোটো কাজ করতে পারি, হয়তো আর একটু সুন্দর লাগবে। সে হচ্ছে আমি এটাকে কপি করব, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে না আমরা তো আবার বাটনগুলো দেখছি, ওইখানে দেখছি আমরা কন্ট্রোল-C মানে কপি, কন্ট্রোল-F V মানে পেস্ট। তো CV দেওয়ার পর আমার এটা এখানে বসলো, একটু আমি ছোট করে দিলাম। তারপর আমি কালারটা একটু ডার্ক করতেছি, কালার একটু খেললে কত কিছু করা যায়।
তারপর আমি এটার ওপাসিটি করে দিচ্ছি কত, 100 আছে, 50। এখন দেখেন একটা কিন্তু আইসোমেট্রিক শেপ আসে যেটা একটু ভিতরের দিকে আছে, আসে না? জি ভাইয়া। না বুঝে বললেন না, বুঝে বললেন। তো আমার এই দুইটা শেপ যেহেতু কমপ্লিট করতেছে, আমি এখান থেকে আমার ইন্ডিপেন্ডেন্ট শেপটা বের করে নিতে পারবো পাথফাইন্ডার টুল থেকে, ডিভাইড। তো এটাকে আমি আরেকটু ডিপ কালার করে দিব, এটার মতো 100% হয়েছে, 50%। তো এভাবে করে করে আপনারা জাস্ট গুতাগুতি করে দেখবেন যে কখন কি করা যায় না করা যায়। এর অনেক অনেক সিস্টেম আছে, অনেক অনেক কাজ করা যায়। তো কাজগুলো করবেন, দেখবেন যে অনেক কিছু জানা যায় কিন্তু। ওকে, তো এটা গেল। তারপরে এই চিমনিটি ইচ্ছে করলে আপনি মাল্টিপ্লাই করতে পারেন, অল্টার ধরে কন্ট্রোল কপি করে, এগুলো আপনারা করতে পারেন ইজিলি। তো ইচ্ছা মতো জিনিস ডিজাইন করতে পারেন বা ম্যানুয়ালি করা যায়। ইভেন এই যে 6টা টুল দেখলাম, সেই 6টা টুল দিয়ে কিন্তু অনেক বড় বড় ডিজাইন করা পসিবল, ঠিক আছে? কারণ আমি 6টা টুলের মধ্যে আছে আমার পেন টুল, দ্য মোস্ট ইউজ টুল, কালার টুল, কালার নিয়ে গোতাগুতি করতে হবে আরও, বাট একটু তো দেখলাম। তো এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাই। আচ্ছা, তো যদি সমস্যা থাকে তাহলে আমাকে আপনার পার্সোনালি নক করতে পারেন, ক্লাসের পরে যে কোনো সময় আমি থাকি, একটু লেট হয়ে রিপ্লাই দিতে, বাট আমি রিপ্লাই দিই। তারপর যদি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট নিয়ে সমস্যা থাকে তাহলেও সেটা বলতে পারেন, আমরা সলভ করবো ইজিলি। তো ঠান্ডা মাথায় কাজ করবেন, আর কিছুই লাগবে না। আর ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট যখন আমরা রেডি করছি, ওইটাতে যদি কারোর প্রবলেম থাকে স্টিল আবার বলবেন, আমরা রিভিউ প্রতি ক্লাসে কিছু না কিছু করি, এবং আপনাদের প্রবলেম যত ডিসকাস হবে তত সেটা আরও বেশি খোলাসা হবে। ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো কাজগুলো বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে খুব বেশি প্রবলেম হয়ে যাবে, পরে আপনারা কোপ আপ করতে পারবেন না। আর ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টগুলো তাড়াতাড়ি করে ফেলবেন সবাই। গ্রুপ আছে আমাদের, গ্রুপে কোনো প্রবলেম থাকলে গ্রুপে বলবেন, সবাই একে অপরকে সাহায্য করবেন। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করতে পারি, কি বলেন? জি জি ভাই। ভাইয়া। ওকে, আর বাড়ির কাজ আমি কিছু দিচ্ছি না, যাদের প্র্যাকটিস করার দরকার আছে তারা প্র্যাকটিস করবেন, আমাকে দেখাবেন, আমি রিভিউ দিতে পারি। তারপর যারা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা করে ফেলছে তাদের অ্যাকাউন্টে গিগ আপলোড করে আমাকে দেখাতে পারেন। তো সব কিছু আপনারা করে ফেলতে পারেন, প্রায় সবই দেখানো হয়েছে ফ্রিল্যান্সিং সম্পর্কে। সামনে আরও দেখবো যখন আমরা আরেকটু অ্যাডভান্স যাবো। অনেক সময় ক্লায়েন্ট নক দিলে আমরা একটু নার্ভাস হয়ে যাই, ওই জিনিসগুলো কীভাবে কোপ আপ করা যায় সেগুলো আমরা দেখবো। ওকে, জি ভাই। ওকে ভাইয়া। আর যারা অলরেডি গিগ আপলোড করে ফেলছেন তারা অবশ্যই টুইটারে মার্কেটিংটা করবেন যেভাবে দেখানো হয়েছে। আর প্রত্যেকদিন ভাইয়া। টুইটারে মিনিমাম 20 জন বা 10 জনকে ফলো দিয়ে রাখবেন। ক্লিয়ার? জি ভাই। বেছে জি বেছে ভাইয়া। এমন মানুষদেরকে ফলো করবেন যারা আপনাকে ফলো ব্যাক করবে। ফলো করার ভাইয়া সিস্টেমটা যে দেখাই দিচ্ছি। জি ভাই, যেই টুইটার অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করব ওই টুইটার অ্যাকাউন্টে কি অ্যাড করব ফাইবারের সাথে? হ্যাঁ, যে টুইটারে মার্কেটিং করবেন ভাইয়া, সেই টুইটারটা অবশ্যই আপনার অবশ্যই। টুইটারের লিংকটা ভাই আবার একটু মেসেঞ্জারে দিয়ে দিয়েন গ্রুপে। আমার টুইটার দিয়ে লাভ নেই তো, ভাইয়া, আপনার ইনঅ্যাক্টিভ ফলোয়ার ইনঅ্যাক্টিভ। যেগুলো ওইগুলোর বাইসে বাইসে ফলো দিন। আরে ভাই 86টা না 56টা ফলোয়ার আমার, ওগুলা দিয়ে লাভ কি? ভাই আবার আপনার ফলোয়ারদেরও আবার ই করা যায়, ফলো দেওয়া যায়। ফলোয়ারদের যে ফলোয়ার আছে ওনাদেরও ফলো দেওয়া যায়। তার থেকে আপনারা ওই যে আমি যে আপুর প্রোফাইল শেয়ার করছিলাম, ওই জি আপুর ভাইয়া। যে ফলোগুলো আছে বেছে বেছে দিয়েন ভাই, সবাইকে আবার দিয়েন না, কজ এর মধ্যে দেখা ওকে যায় ভাইয়া। যে অনেক প্রবলেম থাকে। ওকে ভাইয়া। তো এখান থেকে বেছে 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 সুন্দর করে করে দিবেন, ঠান্ডা মাথায় দিবেন, বুঝে শুনে দিবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। কজ আমি বারবার ওয়ার্ন করতেছি যে টুইটার একদম ওপেন একটা সাইট, এভরিথিং কুড বি, কোনো কিছু হুট করে ভুল হয়েও যেতে পারে, সাবধান থাকাটাই বুদ্ধিমানের লক্ষণ।
আর এই জি লিঙ্কগুলো ভাইয়া। আপনারা যারা ক্লাসে আছেন তাদের সাথে খালি শেয়ার করবেন, এর বাইরে কোথাও শেয়ার করবেন না। আমি চাইলে এটা গ্রুপে দিতে পারতাম, আমি গ্রুপে দেই নাই। ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে। ভাইয়া আগে না, আগে কেটে না ভাইয়া। কবে করতে ওই যে এতক্ষণ লাগে? আসছে। হ্যাঁ, ওই যে পরে। ওকে, ওকে। হুম, আসলে হচ্ছে। হ্যাঁ, হয়েছে ভাইয়া। আর আরেকটা কাজ আপনারা করবেন, সেটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য বা যে কোনো একটা সিনারি, যে কোনো কিছু জি ভাইয়া। কাগজে এবং কলমে আঁকবেন। ওকে ভাইয়া। কাগজে এবং পেন্সিল দিয়ে আঁকবেন, বেশি ডিটেলস করা যাবে না, খালি লাইন দিয়ে দিয়ে আঁকলেই হবে। চাইলে কালারও করতে পারেন, কিন্তু হিজিবিজি যাতে না হয়। আপনার ভাইয়া চাইলে কালার করতে পারি না, আঁকতে পারি হালকা। আঁকতে হবে, আঁকতে হবে মানে হবে, কথা নেই এখানে। ওকে ভাইয়া। আপনারা একটা আদর্শ স্কুলের ছবি আঁকতে পারেন, আপনারা আপনার পাশে যে ফ্রেন্ড বসে আছে হ্যাঁ তাকে আঁকতে পারেন, যাকে মন চায় তাকে আপনারা আঁকবেন এবং কালকে আমাকে আঁকাটা হ্যাঁ দেখাবেন। ক্লিয়ার? কালকে দেখাবো ভাইয়া। জি, দিলে কালকেই একটা কাজ দেখাবেন। হবে একদিনে ওকে ভাইয়া। কালকে মানে কালকে সকালে 5টা আওয়ারে আমি কাজ দেখবো। ভাইয়া আমার আমি দেরি একটা তো গতকালকে এঁকেছিলাম ছোটখাটো। দিস তো তা আমাকে এটা বলার আপনি কি 10 ছিল? টাকা করে ক্যালসিয়াম আপনি সবচেয়ে দাম গতকালকে দিছে আসছেন, আপনি বলবেন যে দিস আগামীকাল ওটা গতকাল মানে আজকে আসছেন। আমার কালকে দেখলেই তো হতো, এখন তো আমার দেখতে মন চাইতেছে। সাদা খেলে ভালো যাই হোক, আম, গতকাল রাখছেন, আজকে রাখবেন। প্রতিদিন কিছু না কিছু আঁকার প্র্যাকটিসটা যাতে থাকে সবার। ঠিক আছে? ওকে প্রতিদিন ভাইয়া। কিছু না কিছু, ওকে ভাইয়া। পারেন না পারেন স্ক্র্যাচ করবেন, হাতে ঘষাঘষি করবেন, এমনি এমনি কাগজে ডলারলি করবেন, ক্যালসিয়াম বাট ওটা ক্যালসিয়াম করবেন। ট্যাবলেট আছে মনির ভাই মিউট। ওকে ভাইয়া। কিন্তু ওটার মধ্যে আছে টাইম শেষ। তো খাতা এবং কাগজে যাতে সম্মেলন আমি দেখি আগামীকাল আমার ক্লাসে। চাইলে একজন অধিকও আঁকতে পারেন, বাট আমি বলবো যে আপাতত লাইন নিয়ে ড্রয়িং করেন, লাইনে অনেক কিছু করা যায়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, কালকে দেখা হবে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ টাটা। হাফেজ ভাইয়া। আসসালামু হ্যাভ আ গুড আল্লাহ ডে। হাফেজ ভাইয়া। ওকে, এখনই কেটে যাবে, আসসালামু সো আলাইকুম। আল্লাহ হাফেজ। জি ভাই, ভালো থাকবেন। জি ভাইয়া, আপনারা ভালো থাকবেন। জি আব্দুর রাকিব ভাইয়া। আসছে? শেষ বয়সে। ওকে, জি ভাই। বাই 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 বাই। আচ্ছা, টাটা ভাইয়া। টাটা। সামনে খাও